Um, হ্যালো, আসসালামু আলাইকুম। Um, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু নঈম। Um, আমাকে সবাই নাইম নামই চিনে। সো প্রথমে ধন্যবাদ জানাচ্ছি টেক্সটাইল বেসিক্সকে আমাকে গেস্ট হিসেবে নির্বাচন করার জন্য জার্মানি থেকে। আম, এটা আসলে খুব অল্প সময়ের ভিতরেই তারা যোগাযোগ করেছে এবং আমি তাদেরকে সময় দিতে পেরেছি এবং আমি এজন্য খুবই খুবই আনন্দিত। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি টেক্সটাইল বেসিক্সের সাথে যারা জড়িত সবাইকেই। আসলে আজকের বিষয়বস্তু হলো যে হায়ার স্টাডি সম্পর্কে এবং জব বা পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সম্পর্কে, স্পেশালি জার্মানিতে কী কী সুযোগ সুবিধা রয়েছে বা জার্মানিতে জুনিয়রদের জন্য যে যে বিষয়গুলো ভেরি ইম্পর্ট্যান্ট, সেটা আমি ডেলিভারি দেওয়ার চেষ্টা করব। বিকজ আমি মনে করি যে জার্মানি সম্পর্কে অনেকেই প্রপার নলেজ অনেকের নাই। তো যেটা খুবই খুবই নেসেসারি সবার জন্য যারা জার্মানিতে আসার ইচ্ছুক। তো আমি চেষ্টা করব আজকের এই লাইভ সেশনে জার্মানি সম্পর্কে, হায়ার স্টাডি, জবস এবং পার্মানেন্ট রেসিডেন্টশিপ সম্পর্কে কিছু ইনসাইড ভিউ দেওয়ার জন্য। তো সবাই আমার সাথে থাকো। আজকের যে লাইভ সেশন সেখানে আমি টোটাল লাইভ সেশনটাকে কয়েকটা পার্টে ডিভাইড করেছি। ফার্স্ট আমি একটা বেসিক ইনফরমেশন দিব, আসলে এটাকে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন বলা যেতে পারে। তারপরে যে ইনফরমেশনটা আমি দিব সেটা হলো যে জার্মানি কান্ট্রি হিসেবে জার্মানিটা কীরকম, মানে অ্যাজ এ ফরেনার বা যারা যারা বাইরে থেকে আসবে তাদের জার্মানিটা কীরকম হতে পারে অ্যাজ এ কান্ট্রি, মানে জাস্ট এটা মানে পড়াশোনার বেসিক থেকে না, টোটাল সারাউন্ডিংস ইনফরমেশন থেকে আমি দেওয়ার চেষ্টা করব যে জার্মানি কান্ট্রি হিসেবে কেন সিলেক্ট করা যেতে পারে। তারপরে যে প্রশ্নটা আসবে বা যে 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 এরিয়াটা আমি ফোকাস করব সেটা হলো যে জার্মানিতে পড়াশোনাটা কীরকম এবং এখানে পড়াশোনার ইউনিভার্সিটি বা এখানকার পড়াশোনার মান বা স্টুডেন্টদের লাইফস্টাইল এবং সুযোগ বা সুবিধা বা অসুবিধা বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমি ফোকাস করার চেষ্টা করব। থার্ড যে বিষয়টা আমি ফোকাস করব সেটা হলো যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য আসলে জার্মানিটা কতটুকু ইম্পর্ট্যান্ট। এটা আসলে মূলত আজকের টেক্সটাইল বেসিক্সের যে লাইভ সেশন এটাই মূলত প্রতিপাদ্য বিষয়, বিকজ আমি ধরে নিলাম যে টেক্সটাইল বেসিক্সটা মূলত টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য একটা ভালো প্ল্যাটফর্ম। এখানে অন্য সাবজেক্টের স্টুডেন্টও আসতে পারে, ইটস ওকে। যেহেতু টেক্সটাইল বেসিক্স, আমার মনে হয় যে মেজরিটি হলো টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স, জুনিয়র ইঞ্জিনিয়ার্স যাদের জন্য ইনফরমেশনটা দরকার। সেক্ষেত্রে আমি ফোকাস করব যে জার্মানিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের পড়াশোনা প্লাস জবের সুযোগটা কীরকম, জবের পাশাপাশি, বিকজ জবের কথাটা কেন কেন আসতেছে এটা আমি বেসিক ইনফরমেশনে বলবো। জবটা আসলে খুব ইম্পর্ট্যান্ট। এটা অনেকে যোগাযোগ করে যে ভাইয়া জার্মানিতে তো পড়াশোনা করতে যাব, কিন্তু সেখানে আমার প্রফেশনাল জবের সুযোগটা কতটুকু বা আমি ওখানে থাকতে পারবো কি না। মানে অনেক সবাই ঠিক না, কিন্তু মেজরিটি স্টুডেন্টদের বা যারা যোগাযোগ করে তারা সবাই এই বিষয়টার প্রতি খুব দেখলাম যে স্ট্রেস করে যে ভাইয়া ওদেশে সুযোগ কীরকম, আমি জব পাবো কিনা, থাকতে পারবো কিনা, থাকার পারমিশন আছে কিনা, বা আমি আমার ট্র্যাকে যে পড়াশোনা করবো সেক্ষেত্রে আমার ফিউচার স্কোপগুলো কী কী। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর আসলে। সেক্ষেত্রে আমি আসতেছি একটু পরে, বাট এটাও আমি বলবো আর কি। এটাও একটা বিগ ইস্যু। দ্যাট মিনস বাইরে পড়াশোনার বিষয়ে ওভারঅল সবাই আমরা হয়তো কিছু না কিছু জানি বা আমরা জানবো আরও, কিন্তু মেইন যে ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো যে আসলে ওখানকার আমি পড়াশোনা করে আমি কি করতে পারবো, আমি কি আমার প্রফেশনাল জব করতে পারবো, বা আমি কি আমার সাবজেক্টকে চেঞ্জ করে ফেলবো, আমি কি টেক্সটাইল পরে কি কিছু করতে পারি, আমার কি সে সুযোগটা রয়েছে, এটা একটা বিষয়। থার্ড যে বিষয়টা আসতেছে যে আসলে তারপরে আমি কি করব, আমাকে কি বের করে দিবে, বা আমি কি জব পাবো, বা আমি কি জব পেলে আমি কি থাকতে পারবো, আমার বা ফিউচার ইন্টিগ্রেশনটা কীরকম। সো এই পার্টটা আমি একটু বেশি স্ট্রেস করব, বিকজ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। সো এটা হলো আমার আজকের যে লাইভ সেশনের মোটামুটি 4টা বা 5টা পার্ট বলতে পারি। তো
তো এখন জেনারেল ইনফরমেশন দিয়ে শুরু করি বা জেনারেল পার্ট, সেটা হলো যে আসলে হায়ার স্টাডিটা কেন দরকার। এটা একটা একদম আপেক্ষিক বিষয়, হায়ার স্টাডিটা কেন দরকার। ফর এক্সাম্পল, আমি যদি আমার ব্যাকগ্রাউন্ডটা বলি, সরি আমি আমার হয়তো বা নিজের ব্যাকগ্রাউন্ড এখন দিই নেই। আমি বুটেক্সের 22nd ব্যাচ থেকে পাশ করেছি। আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ার বাংলাদেশ থেকে, এবং 2000 সালে আমি ব্যাচেলার শেষ করেছি। আমার স্পেশালাইজেশন হলো ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং, মানে স্পিনিং, ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং টেকনোলজি। তারপরে আমি ওখানে জব করেছি বাংলাদেশে সিনহাতে, সিনহা রোটর স্পিনিংয়ে জব করেছি। সেখান থেকে স্পিনিং আমার পরিবেশটা ভালো লাগে নাই, আমি ওখানে আসলে জবটা করতে পারিনি, তারপরে বা করিনি আর কি, আমি নিজেই ছেড়ে দিয়েছি। তারপরে আমি বেক্সিমকোতে চলে আসি নিটিংয়ে, বিকজ বেক্সিমকোতে তখন সবাই ইউজ করতো বাইরে আসা একটা প্ল্যাটফর্ম হিসাবে, তো আমি এই জন্য এটাকে ব্যবহার করেছি। এবং ইন্টারেস্টিং হলো, আমি স্পিনিং দিয়ে ছাত্র হয়েও আমি পরবর্তীতে নিটিংয়ে জব করেছি, বেক্সিমকো নিটিংয়ে। এটা আমার একদিকে পরে খুব কাজে লাগছে, যেটা আমি পরে বলবো। তো নিটিংয়ে জব করার পরে পরে আমি ওখান থেকে 2004 সালে আমি ডেআরডি স্কলারশিপে জার্মানিতে আসি মাস্টার্স করতে। পরে আমি টিউ ড্রেসডেন থেকে মাস্টার্স করি, জার্মান ল্যাঙ্গুয়েজ শিখি, শেখার পরে মাস্টার্স করি, করার পরে সাথে সাথে আমি ওখানে জব হিসেবে পিএইচডি করার সুযোগ পাই। এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট যে জার্মানিতে পিএইচডি কিন্তু একটু ডিফারেন্ট, জব হিসেবে করা যায়। আমি সে বিষয়টা পরে আসতেছি। পরে পিএইচডি করি এবং আমার মাস্টার্স এবং পিএইচডিটা পুরোপুরি টেকনিক্যাল টেক্সটাইলে চলে আসি। আমার ফোকাসটা ছিল টেকনিক্যাল টেক্সটাইল। তো যে কারণে এরপর পিএইচডির পরে আমি জব পেয়ে যাই, এবং আমি সেখান থেকে আজকে 15 বছর জার্মানিতে আছি। আমি এখন মেডিকেল টেক্সটাইলে জব করতেছি একজন সিনিয়র প্রোডাক্ট ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার হিসেবে। এটাই আমার বেসিক্স বা আমার ব্যাকগ্রাউন্ড। তো এখন যে কথাটা আসতেছিলাম যে আসলে হায়ার স্টাডিটা কেন দরকার, এটা সম্পূর্ণ আপেক্ষিক বিষয়, এক একজন এক একভাবে দেখে। ফর এক্সাম্পল, আমার বিষয়টা ছিল সম্পূর্ণ ডিফারেন্ট। আমার কাছে যেন কেমন যেন মনে হয়েছে যে আমাকে বাইরে পড়াশোনা করতে হবে, কিন্তু যদি আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অতটা ছিল না যে আমাকে সেলফ ফিনান্সে পাঠাতে পারবে, কিন্তু আমার ভিতরে একটা ছিল যে আমাকে বাইরে যেতে হবে, আমাকে বাইরে পড়াশোনা করতে হবে। এরপরে কি হবে বা আমি কি করব না করব, এগুলো আসলে আমার কাছে ইম্পর্টেন্ট ছিল না। ইম্পর্টেন্ট ছিল যে আমাকে বাইরে যেতে হবে এবং যদি সম্ভব পিএইচডি করতে হবে, এটা। কিন্তু তখন বাংলাদেশের সুযোগগুলো ছিল না, বাংলাদেশে মাস্টার্স করার কোনো সুযোগ ছিল না। এখন যেমন বুটেক্সে করা যায়, বা এখন অনেকে অনেক ক্ষেত্রে পিএইচডি করে, বুয়েটে গিয়ে পিএইচডি করে বা অন্যান্য ইউনিভার্সিটি গিয়ে পিএইচডি করে, তো বাংলাদেশে তখন এটা ছিল না। তো এটা সম্পূর্ণ তোমাদেরকে ডিসাইড করতে হবে যে তোমার জন্য হায়ার স্টাডিটা কেন দরকার, তুমি বা আদৌ দরকার আছে কিনা, আর দরকার থাকলে তুমি সেটা দিয়ে কি করবে, তোমার ফিউচার প্ল্যানটা কি, এটা তোমাকে খুব সিরিয়াসলি খেয়াল করতে হবে। বিকজ টেক্সটাইল সেক্টরটা একটু তোমরা ভালো করে জানো যে এখানে এক্সপিরিয়েন্সের মূল্যটা বেশি। আর আমাদের দেশে স্পেশালি বাংলাদেশের টেক্সটাইল ফ্যাক্টরি জবগুলো এখন ওরকম হয় না যে তোমরা হায়ার স্টাডি করে তোমাদের ওই ডিগ্রি নিয়ে প্রপার একটা পজিশন পাবে, সে ধরনের এনভায়রনমেন্ট এখন ক্রিয়েট হয় না। তোমাদের জন্য অপরচুনিটি আছে ইউনিভার্সিটিতে, তোমার টিচিং প্রফেশন, রিসার্চ বাংলাদেশে এরকম এখনও ডেভেলপ করে না যে তুমি বাইরে থেকে হায়ার স্টাডি করে গিয়ে ওখানে তোমার নলেজটাকে কাজে লাগাবে। সো এটা তোমাকে খুব ভালো করে খেয়াল করতে হবে যে আসলে তোমার কেন দরকার। তার মানে এটা সম্পূর্ণ তোমার নিজস্ব বিষয় যে তুমি হায়ার স্টাডি করে কি দেশে ব্যাক করবে, নাকি তুমি কি বিদেশে থাকবে বা কি করবে, এটা তোমাকে ফাইনালাইজ করতে হবে। এরপরে যে বিষয়টা আসতেছে, ওকে ফাইন, আমি হায়ার স্টাডি করব, আমি ডিসিশন নিলাম। তারপরে আসতেছে আমি কোন কান্ট্রিতে করব, কেন করব। তোমাকে ডিসাইড করতে হবে যে হ্যাঁ আমি হায়ার স্টাডি করছি, সেক্ষেত্রে আমি তারপরে কি করব, তারপরে কি আমি দেশে ব্যাক করব। তুমি যদি দেশে ব্যাক করতে চাও ইটস ওকে, তখন তোমার কোনো সমস্যা নাই। কিন্তু তুমি যদি থাকতে চাও, ইটস ভেরি ইম্পর্টেন্ট, তোমাকে কান্ট্রি সিলেকশনে খুব চুজি হতে হবে। কারণ তুমি যে কান্ট্রিতে পড়াশোনা করবা তোমার সাবজেক্টে, সেই কান্ট্রিতে জব আছে কিনা, ওই সেক্টরে ইন্ডাস্ট্রি আছে কিনা, ওই সেক্টরে তোমাকে গ্রহণ করবে কিনা, এইগুলো তোমাকে খেয়াল করতে হবে। আমরা অনেক কান্ট্রি চিনি, তারা খুব ফেমাস টেক্সটাইল এডুকেশনের জন্য, বাট তাদের ইন্ডাস্ট্রি লেভেল খুবই খারাপ, তাদের ইন্ডাস্ট্রি জব নাই বললেই চলে। সেক্ষেত্রে ওই সকল কান্ট্রি থেকে তোমাকে মেজরিটি যারা তোমরা যাবে পড়াশোনা করতে, তাদেরকে ব্যাক করতে হবে অথবা অন্য কোনো কান্ট্রিতে চলে যেতে হবে। সো এটা কিন্তু আরেকটা চ্যালেঞ্জিং বিষয়। সো এই জিনিসটা তোমাকে খেয়াল করতে হবে। ফার্স্ট তুমি বাইরে যাবে কিনা, তুমি হায়ার স্টাডি করবে কিনা, যদি করতে চাও। সেকেন্ড, তারপরে কি করবে, তুমি
যদি থাকতে চাও তাহলে এমন একটা কান্ট্রিকে তোমাকে চুজ করতে হবে যে কান্ট্রিতে তোমার জব আছে, জব ফিল্ড আছে, তোমার এই পড়াশোনাটা তোমাকে কাজে লাগবে। তো এটা খেয়াল করতে হবে। এরপরে যে জিনিসটা খেয়াল করতে হবে, অনেকে আছে যে ভাইয়া আমরা থাকতে চাই, আমি জব করতে চাই, আমি আমার যে ক্রিয়েটিভিটি সে অনুযায়ী একটা ভালো জব চাই এবং জব চাওয়ার পাশাপাশি ওই দেশে আমি থাকতে চাই, আমার সেই সুযোগটা আছে কিনা। তো এটাও তোমাকে খেয়াল করতে হবে যে ওই কান্ট্রিটা তোমার জন্য কতটা ফ্লেক্সিবল, ওই কান্ট্রির ইমিগ্রেশন লগুলো কীরকম, ওই কান্ট্রি আসলে তোমাকে রাখবে কিনা। হ্যাঁ, এটা তোমাকে খেয়াল করতে হবে। জব পেলেই হবে না, অর্থাৎ ওই দেশের ফ্লেক্সিবিলিটি থাকতে হবে। এ সম্পর্কে আমার কিছু এক্সাম্পল আছে, আমি পরে বলবো আর কি। তো যদি তুমি এগুলো করতে চাও, এই কয়েকটা পয়েন্ট তোমাকে বুঝে শুনে তারপর তোমাকে আগাতে হবে। আর তুমি যদি দেশে বেক করতে চাও, তুমি যদি এডুকেশনে থাকো বা তুমি যদি অন্য কিছু করতে চাও, দেন তোমাকে এত চুজি হওয়ার দরকার নেই, তোমার জন্য যেটা ইজি তুমি সেটা করবে। বাট তুমি যদি বাইরে থাকতে চাও, তুমি যদি বাইরে জব করতে চাও, তোমাকে কান্ট্রি সিলেকশনের ব্যাপারে খুবই চুজি হতে হবে এবং ওই কান্ট্রি এভরিথিং বা যতটুকু সম্ভব সব কিছু তোমরা আগের থেকে জ্ঞান অর্জন করে বুঝে শুনে তারপর আগাতে হবে। এটা হলো আমার একটা বেসিক ইনফরমেশন দিলাম। তো এখন আমি আসি আমার আজকের যে পয়েন্ট। তুমি জার্মানিতে হায়ার স্টাডি, তারপরে জব এবং যে তোমার এখানকার পার্মানেন্ট রেসিডেন্সি যে অপরচুনিটি, এটা যে মূলত এই বিষয়গুলোতে আসতেছি। তো প্রথম যে পয়েন্ট আমি বললাম যে আসলে জার্মানি কান্ট্রি হিসেবে কীরকম, আমি এটা দিয়ে শুরু করি, তারপরে আসি পড়াশোনার কথায়। জার্মানি তোমরা সবাই জানো, জার্মানি খুব ফেমাস, স্পেশালি আমরা ফুটবল টিম হিসেবে তো চিনি, পাশাপাশি ইউরোপের বলা হয় পাওয়ার হাউস। পাওয়ার হাউস কেন? এটা জার্মানি হলো ওয়ার্ল্ডের 4th লার্জেস্ট ইকোনমি। আর পুরো ইউরোপের যে ইকোনমিক্যাল জোন, এটাকে পাওয়ার হাউস বলা হয় জার্মানি, বিকজ এর যে ম্যানুফ্যাকচারিং প্লান্ট, এর যে নিজস্ব টেকনোলজি, এর যে নিজস্ব ইনহাউস ক্যাপাসিটি, এইটা দিয়েই কিন্তু সে পুরো ইউরোপকে ধরে রাখছে। তুমি ইউরোপে 27টা 26টা 28টা যেই কান্ট্রিগুলো বলো না কেন, এর হার্ট কিন্তু জার্মানি। এবং এর ইনফ্রাস্ট্রাকচারটা এতটা ডেভেলপড, এর এত বেশি ইন্ডাস্ট্রি, বিভিন্ন ব্রাঞ্চ, অটোমোবাইল সেক্টর, মেশিনারিজ এভরিওয়্যার, তাদের ইন্ডাস্ট্রিগুলো যে এত স্ট্রং এবং ইকোনমি এত স্ট্রং যে এ পুরো ইউরোপকে ধরে রাখছে। ইউরোপের অন্য অন্য কান্ট্রি তুমি দেখতেছো, গ্রিসে প্রবলেম হলে জার্মানি লোন দিতেছে, স্পেনের হলে লোন দিতেছে, অন্য কান্ট্রি হলে লোন দিতেছে। অর্থাৎ জার্মানিতেই কিন্তু সব কিছু আছে এবং সেই পুরো ইউরোপটাকে ধরে রাখতেছে। সো এটা তোমাকে বুঝতে হবে যে জার্মানি ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কান্ট্রি। আর এখানে এর হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো। তোমরা জানো যে জার্মানিতে টেক্সটাইলের খুব একটা ভালো একটা লিঙ্কস আছে। এই যে আমাদের দেশ বাংলাদেশে আমরা যে টেক্সটাইল, গার্মেন্টস এবং অ্যাপারেলসে এই মুহূর্তে আমরা যে অবস্থাটা আছি, আজকের থেকে প্রায় 60, 70 বা 80 বছর আগে জার্মানি কিন্তু এটিই ছিল। এই মার্কেটটা জার্মানির হাতে ছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের আগে এবং তার পরেও বলা যেতে পারে। তো ট্র্যাডিশনালি জার্মানি কিন্তু উঠে আসছে, এর ইকোনমিটা ডেভেলপ করার অনেকগুলো সেক্টর আছে, তার ভিতর গার্মেন্টস সেক্টর বা টেক্সটাইল সেক্টর একটা। তাই আমি বলতে চাচ্ছি যে ট্র্যাডিশনালি জার্মানির সাথে টেক্সটাইলটা রিলেটেড। এর ইন্ডাস্ট্রি আছে, এর মেশিনারিজ কোম্পানিগুলো আছে, এর কেমিক্যালস তৈরি করার কোম্পানি আছে এবং বর্তমানে টেকনিক্যাল টেক্সটাইলে ওয়ার্ল্ড লিডার। আমি এই পয়েন্টও পরে আসতেছি। তো তার মানে জার্মানি কান্ট্রি হিসাবে টেক্সটাইলের সাথে রিলেটেড, এটা তোমাকে আগের থেকে জানতে হবে বা বুঝতে হবে। এরপরে জার্মানিতে সবচেয়ে বড় যে বিষয়টা এই মুহূর্তে কাজ করতেছে সেটা হলো স্কিল্ড ম্যান পাওয়ার শর্টেজ। ইটস এ হিউজ ইম্প্যাক্ট, কারণ জার্মানিতে যে পরিমাণ ইন্ডাস্ট্রি আছে, এটা শুধু টেক্সটাইল না, এটা মানে তোমার ইলেকট্রনিক্স, ইনফরমেশন টেকনোলজি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল সেক্টর, এনার্জি সেক্টর, সব ক্ষেত্রে এদের স্কিল্ড ম্যান পাওয়ার শর্টেজ। স্কিল বলতে আমি বলতে চাচ্ছি ইঞ্জিনিয়ারিং লেভেলের, টেকনোলজিক্যাল এক্সপার্ট এদের দরকার। তো যে কারণে গ্রাজুয়ালি জার্মানি এদের লগুলো ফ্লেক্সিবল করতেছে ফরেন এক্সপার্টের জন্য। এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো যে তুমি জার্মানিতে যদি আসতে চাও বা আসতে পারো, সেক্ষেত্রে আসলে পুরো ইউরোপটাই তোমার হাতের ভিতরে, সম্পূর্ণ ইউরোপটাই তোমার হাতে, বিকজ তুমি জার্মানিতে আসা মানে সম্পূর্ণ ইউরোপে আসতেছো। জার্মানির পড়াশোনা, জার্মানির সব কিছু, এটা ওয়ার্ল্ড ওয়াইড এটা অ্যাকসেপ্টেবল, এটার লেভেলটা অনেক ভালো।
আর জার্মানি সম্পর্কে আরও কিছু ইন্টারেস্টিং ইনফরমেশন দেওয়া যেতে পারে। এর কালচার খুব ভালো, ওপেন কালচার, ফাস্ট কালচার। তারপরে জার্মানির ল্যান্ডস্কেপ খুব সুন্দর। আর একটা ইন্টারেস্টিং পয়েন্ট হলো জার্মানির গাড়ি, খুব ভালো গাড়ি। তুমি তো জানো এই গাড়ি তুমি জার্মানির রাস্তায় তুমি আনলিমিটেড স্পিড তুলতে পারো। এটা ইন্টারেস্টিং। তোমার যদি ভালো গাড়ি থাকে, ভালো ড্রাইভিং থাকে, সেফ ড্রাইভ করতে পারো, তাহলে অনেক স্পিডে গাড়ি চালাতে এটা খুব খুব মজার। আমি এগুলো বলতেছি কেন, যে যাতে জার্মানির পজিটিভ সাইড বা জার্মানিতে মজা কি এগুলো সম্পর্কে তোমরা বুঝতে পারো। এখন আসি জার্মানি পড়াশোনার জন্য কেন ভালো, বা জার্মানিতে পড়াশোনা করতে তুমি কেন আসবে। জার্মানিতে পড়াশোনা করতে অবশ্যই আসবে, এর কয়েকটা কারণ আছে। প্রথম কারণ হলো জার্মানিতে পড়াশোনাটা হলো সার্ভিস, নট এ বিজনেস লাইক আদার কান্ট্রি। আমি নাম বলবো না, তোমরা জানো যে সকল কান্ট্রিগুলোর টিউশন ফি প্রচুর, পার ইয়ার 12 লাখ, 14 লাখ, 15 লাখ, 16 লাখ টাকা, বা তারও বেশি হতে পারে, আরও বেশি হয়, 10 লাখ থেকে 20 লাখ টাকার ভিতরে আপ ডাউন করে টিউশন ফি পার ইয়ার। সেই সব দেশে পড়াশোনাটা হলো বিজনেস, তোমার কাছ থেকে টাকা নিয়ে ওরা বিজনেস করতেছে। বাট জার্মানি সহ স্ক্যান্ডিনেভিয়ান কিছু কান্ট্রি আছে, সে কান্ট্রিগুলোতে পড়াশোনা ফ্রি অফ কস্ট। এটা তুমি অথবা ইউরোপিয়ান ইউনিয়ন অথবা ইউরোপের বাইরে যেই আসো না কেন, এদেশে পড়াশোনা করতে আসলে, ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারলে তোমার জন্য ফ্রি অফ কস্ট। বাট মান কিন্তু উচ্চমানের, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু তোমার কাছ থেকে কোনো টিউশন ফি নিবে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। দিস ইজ ভেরি অ্যাডভান্টেজিয়াস। আর তুমি যে সেমিস্টার ফিটা দিবা, সেমিস্টারে যে টাকাটা দিবে, একটা ফি দিতে হয়। ফর এক্সাম্পল 400 থেকে 600 ইউরোর ভিতর 6 মাসের জন্য, তার মানে 40-50 হাজার টাকা 6 মাসের জন্য। এটার ভিতরে তোমার কভার করতেছে তোমার ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি, অর্থাৎ তুমি যে স্টেটে, একটা শহরে তুমি পড়াশোনা করবা, সেই শহরের ওই স্টেট, ওই পুরো স্টেটটা তুমি ধরে নাও 200 কিলোমিটার বা 300 কিলোমিটার তুমি ব্যাসার্ধ ধরে যে এরিয়াটা হচ্ছে, সম্পূর্ণ এরিয়াতে বাস, ট্রেন, তারপর আন্ডারগ্রাউন্ড যা যা আছে সব 6 মাসের জন্য ফ্রি। তার মানে 6 মাসে তুমি 400-500 ইউরো পে করতেছো, কিন্তু সার্ভিসটা পাচ্ছ সব ধরনের ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি ফ্রি। তো এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আর এখানে ইন্স্যুরেন্স অনেক চিপ, তোমার হেলথ ইন্স্যুরেন্সটাকে পে করতে হবে, সেটা খুবই চিপ। আর এখানকার ইনফ্রাস্ট্রাকচার খুব ভালো, সোশ্যাল সিকিউরিটি ভালো। এখানে ইচ্ছা করলে কোনো মানুষ, মনে করো, রাস্তায় শুয়ে থাকতে পারবে না, আবার ইচ্ছা করলে কোনো মানুষ বড়লোক হতে পারবে না, অর্থাৎ সবার একটা লেভেল কাছাকাছি। তো যে কারণে এটার সোশ্যাল সিকিউরিটি বলে আমরা খুবই ভালো, ল অ্যান্ড অর্ডার খুবই ভালো। আর এখানে আগেই তো বললাম যে এখানে জবের ফ্যাসিলিটি আছে প্রচুর, সেটা সম্পর্কে আমি আরও আসবো। আর তোমার কস্ট অফ লিভিংটাও মোটামুটি কম। মনে করো তুমি স্কলারশিপ পেলে না, তুমি সেলফ ফিনান্সে আসছো জার্মানিতে, সেক্ষেত্রে তোমার পার মান্থ খরচ হবে অ্যাপ্রক্সিমেটলি 300 থেকে 500 ইউরো, ইনক্লুডিং এভরিথিং। এটা ডিপেন্ড করে কারো কারোর উপর। কেউ যদি মনে করো যে খুব হাইলি এক্সপেন্সিভ লাইফ লিড করতে চাও, তুমি আরও বেশি খরচা করতে পারো। বাট আমরা বাঙালি স্টুডেন্ট যদি একটু চিপভাবে চলতে চাই, তাহলে 300 থেকে 500 ইউরোর ভিতরে তুমি খুব ভালোভাবে চলতে পারো, 500-600 ইউরোর ভিতরে। এবং এই টাকাটা তুমি কিন্তু আর্ন করতে পারো সেলফ ফিনান্সে। কীভাবে? প্রতি সপ্তাহে তুমি 20 ঘন্টা কাজ করতে পারবে, এবং বছরে যে 3 মাসের যে সেমিস্টার ব্রেক থাকবে সেখানেও কাজ করতে পারবে। এবং সবাই কিন্তু এভাবেই সার্ভাইভ করতেছে এবং ইভেন সেভিংস করতেছে। সো এটা সম্ভব। আর হ্যাঁ, পার্ট টাইম জবের কথা বললাম। আর এখানে তোমার জার্মানিতে জেনুইন স্টুডেন্টরা আসতে পারবে। এখানে যেহেতু আমি বললাম যে জার্মানিতে পড়াশোনাটা সার্ভিস, এবং এখানে ভালো স্টুডেন্টরাই আসতে পারবে। এটা কিছু কিছু কান্ট্রি আছে যে ওখানে গিয়ে জাস্ট যায় স্টুডেন্ট, কোনো প্রকার স্টুডেন্ট হলেই ওখানে গিয়ে ওরা কাজ টাজ করে, কিন্তু জার্মানিতে এটা ভেরি ভেরি ডিফিকাল্ট। তোমাকে এখানে পড়াশোনা করতেই আসতে হবে। এখানে তুমি পড়াশোনা করবে না বা থাকবে, এটা কোয়াইট ডিফিকাল্ট। তুমি যদি প্রফেশনাল জব পাও অবশ্যই থাকতে পারবে, কিন্তু তুমি ওই সেন্স নিয়ে আসতে পারবে না যে আমি আসতেছি, এসে আমি অন্য কিছু করব, জব করব, হাবি জাবি। এটা ইট উইল বি কোয়াইট ডিফিকাল্ট ফর ইউ। আর এখানে মেইন যে ভীতিটা কাজ করে জার্মানিতে পড়াশোনা জার্মান ল্যাঙ্গুয়েজে, আমি এই সম্পর্কে একটু কথা বলবো। আসলে অবশ্যই ভীতি, এটা আমি বলবো, বিকজ জার্মানি এটা জার্মান স্পিকিং কান্ট্রি। এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হলো জার্মান, বাট সবাই মোটামুটি ইংলিশ বলতে পারে, কিন্তু ইংলিশ বলতে চায় না, বিকজ ওরা যেহেতু জার্মান, ওরা জার্মানিতে কথা বলতে চায়, কিন্তু ইংলিশ ওরা পারে।
এখানে যে বিষয়টা কাজ করতেছে, তুমি যদি জার্মানিতে আসতে চাও আর জার্মানিতে পড়াশোনা করে সাথে সাথে চলে যেতে চাও, তাহলে তোমার জার্মান ল্যাঙ্গুয়েজ শেখার দরকার নেই। তোমার এখানে জার্মান প্রচুর ইংলিশ, প্রায় প্রতিটা ইউনিভার্সিটিতে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোর্স আছে, তুমি সেগুলোকে সিলেক্ট করতে পারো। সেগুলো সিলেক্ট করে পড়াশোনা করে তুমি চলে গেলে তোমার জার্মান শেখার কোনো প্রয়োজন নাই। বাট তুমি যদি এদেশে থাকতে চাও, তুমি যদি এদেশে চাকরি করতে চাও, তুমি যদি এদেশে তোমার ক্যারিয়ার বিল্ড আপ করতে চাও, তাহলে এই জার্মান ল্যাঙ্গুয়েজ শেখার কোনো বিকল্প নাই। সেক্ষেত্রে তোমাকে প্রথম থেকেই এই জিনিসগুলোকে কাজে লাগাতে হবে, অর্থাৎ প্রথম থেকে তোমাকে জার্মান শিখতে হবে। ফর এক্সাম্পল, বাংলাদেশের কথা তুমি চিন্তা করো, বাংলাদেশ যদি আজকে জার্মানির মতো ইকোনমি হয়, বাংলাদেশে যদি আমাদের ম্যান পাওয়ার শর্টেজ থাকে এবং আমরা যদি সবাই বাংলায় কথা বলি, সেক্ষেত্রে আমরা যদি বাইরের থেকে এক্সপার্ট নেই, তুমি কি তার কাছ থেকে আশা করবা যে তুমি তার জন্য দেশের সম্পূর্ণ এনভায়রনমেন্টে ইংলিশ করে দিবা, যাতে একটা ফরেন এক্সপার্টের সাথে আমি ইংলিশে কথা বলবো? তুমি তো এটাই চাইবা যে তুমি তোমার নিজের ল্যাঙ্গুয়েজে যেন সবাই কথা বলে বাইরে থেকে আসে। সেম ব্যাপারটা জার্মানিতেও কাজ করতেছে। ওরা জানে যে তুমি ইংলিশ জানো এবং ওরাও কিন্তু ইংলিশ জানে, কিন্তু ওদের লোকাল ল্যাঙ্গুয়েজ হলো জার্মান। সো এদেশে থাকতে হলে, এদেশে চাকরি করতে হলে এবং এদেশে তোমাকে যদি সেটেল হতে হয়, তাহলে ওদের ল্যাঙ্গুয়েজটা তোমাকে শিখতে হবে। সো এই জন্য তোমাকে স্ট্র্যাটেজি ডিফাইন করতে হবে যে তুমি কি চাচ্ছ। তুমি যদি থাকতে চাও অবশ্যই শিখবা, না থাকতে চাইলে জাস্ট তুমি তোমার কোর্স শেষ করো ইংলিশ ল্যাঙ্গুয়েজে, ফ্রি অফ কস্ট, প্রচুর কোর্স আছে, তোমার আইএলটিএস দিয়ে আসতে পারতেছো, তুমি কোর্স শেষ করে চলে যাও, তোমার কোনো সমস্যা নাই। বাট এদেশে থাকতে হলে তোমাকে জার্মান জানতে হবে। সো বেশ, এই পয়েন্টগুলো আমি তোমাকে বললাম যে যে এদেশে পড়াশোনা, জার্মানিতে পড়াশোনাটা কীরকম, আর এদেশে যে অ্যাডমিশন রিকোয়ারমেন্ট, এটা ডিপেন্ড করতেছে আসলে ইয়ার উপরে, তোমার কোন ইউনিভার্সিটি আসতেছো, কোন সাবজেক্টে আসতেছো তার উপরে। এখন আসি আমি টেক্সটাইল এডুকেশনের ব্যাপারে। জার্মানিতে টেক্সটাইল এডুকেশন যেটা আজকের অন্যতম মেইন পয়েন্ট। আমি আগেই বলছি, জার্মানির সাথে টেক্সটাইল বা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বা টেক্সটাইলের সাথে একটা ট্র্যাডিশনালভাবেই যুক্ত, ট্র্যাডিশনালভাবে এর সাথে সম্পর্ক আছে জার্মানির সাথে। বিকজ জার্মানি আজকে যে পর্যায়ে আসছে, সেক্ষেত্রে আসার পিছনে টেক্সটাইল অন্যতম ফ্যাক্টর। বিকজ আজকে থেকে 60-70 বছর আগে এদেশে অনেক টেক্সটাইল ফ্যাক্টরি ছিল, নর্মাল কনভেনশনাল টেক্সটাইল, এখনও টেক্সটাইল ফ্যাক্টরি আছে, আমি সেটা সম্পর্কে আসতেছি। কিন্তু আমাদের বাংলাদেশের যে কনভেনশনাল টেক্সটাইল আমরা করি, সেটা আজকে থেকে 70-80 বছর এখানে ছিল। কিন্তু এদেশের লাইফস্টাইল ডেভেলপ করার কারণে, গ্রো করার কারণে, এক্সপেন্সিভ হওয়ার কারণে কনভেনশনাল টেক্সটাইলটা কিন্তু এরা ছেড়ে দিতে বাধ্য হয়েছে এবং এই পুরা জিনিসটাকে এরা টেকনিক্যাল টেক্সটাইলে সুইচ করছে, যেটা আমাদের বাংলাদেশের জন্য এই মুহূর্তে দরকার। অর্থাৎ আমরা এখন কনভেনশনাল টেক্সটাইলে আমরা সাফিসিয়েন্ট, আমরা যথেষ্ট ভালো করেছি এবং আমাদের ম্যান পাওয়ার আছে, তোমাদের মতো জুনিয়র বা ফ্রেশ বা সিনিয়র ইঞ্জিনিয়াররা আছে, তারা কিন্তু আমাদের লাইফস্টাইল, আমাদের লিভিং কস্টটা কিন্তু বেড়ে যাচ্ছে এবং যে কারণে আমাদের কিন্তু এখন চ্যালেঞ্জিং। কিছুদিন আগে আমাদের ওয়ার্কারদের লেবারের তাদের যে খরচটা বেড়ে গেছে, তাদের স্যালারি বেড়ে গেছে। এভাবে চলতে থাকলে আমরা কিন্তু সে কস্টিংটা দিতে পারবো না। সো এই মুহূর্তে আমাদের উচিত টেকনিক্যাল টেক্সটাইলে চলে যাওয়া, যেটা আমরা মনে করি। কিন্তু জার্মানি এই কাজটা করছে এক্স্যাক্টলি আজকে থেকে 70-80 বছর বা 60 বছর আগে তারা এই কাজটা করছে। তারা বুঝতে পারছে তারা সাস্টেইন করতে পারবে না কনভেনশনাল টেক্সটাইল, এবং তারা করছে কি, তারা সুন্দরভাবে তাদের সম্পূর্ণ ফোকাসটা ঘুরায় দেওয়ার টেকনিক্যাল টেক্সটাইল চলে গেছে এবং এই টেকনিক্যাল টেক্সটাইল জার্মানি এখন ওয়ার্ল্ড লিডার। আমি এই পয়েন্টে আসতেছি, এখানেই তোমাদের জবের সুযোগ, আমি এখানেই আসতেছি। তার মানে জার্মানির সাথে টেক্সটাইলের একটা ভালো সম্পর্ক আছে, প্রচুর টেক্সটাইল ইন্ডাস্ট্রি আছে এবং সেক্ষেত্রে এখানে অনেক টেক্সটাইল ইউনিভার্সিটি আছে। তো এখানে যে টেক্সটাইল ইউনিভার্সিটিগুলো আছে আমি কয়েকটা নাম বলি, যেমন টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ ড্রেসডেন, যেখান থেকে আমি আমার মাস্টার্স করেছি, পিএইচডি করেছি, এখনও অনেকে করতেছে, আমাদের ড্যাড স্কলারশিপ দিচ্ছে। তারপরে আরেকটা আছে RWTH আখেন, এটা খুব, এই দুইটা খুব উপর লেভেলের ইউনিভার্সিটি, আমি এটা সম্পর্কে আসবো, ইউনিভার্সিটি লেভেল আছে এখানে। তারপরে আছে হকশুলে নিডারহাইন, মানে ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স নিডারহাইন, এটাখানে বাংলাদেশ থেকে প্রচুর স্টুডেন্ট আসতেছে, স্পেশালি যারা ক্লদিং ম্যানেজমেন্ট এবং ক্লদিং মানে মার্চেন্ডাইজিং এই লেভেলের বা সাপ্লাই চেনের উপর কাজ করতে চায়, ক্লদিং ম্যানেজমেন্ট এই সাবজেক্ট এখানে প্রতি বছর অনেক স্টুডেন্ট আসতেছে। এটা আমার বাসা থেকে একদম কাছে, 1 ঘন্টার পথ। তারপরে আরও কয়েকটা ইউনিভার্সিটি আছে, যেমন ইউনিভার্সিটি রোটলিঙ্গেন, ইউনিভার্সিটি অ্যালবার্টস্টাড, সিগমারেনজেন। এই ইউনিভার্সিটিগুলো হলো আসলে টেক্সটাইলের জন্য ভালো। এর বাইরেও আরও অনেক কয়েকটা ইউনিভার্সিটি আছে, সেগুলো আসলে টেক্সটাইল ডিজাইন, ফ্যাশন রিলেটেড সাবজেক্ট পড়ায়, কিন্তু পিওর টেক্সটাইল না। পিওর টেক্সটাইল বলতে আমরা
এই কয়টা ইউনিভার্সিটিকে আমরা বুঝি, যেটা আমরা বললাম, আমি এইমাত্র বললাম। তো এটা বোঝার আগে তো জার্মানিতে টেক্সটাইল ইউনিভার্সিটি সিলেক্ট করার আগে একটু খেয়াল করবে, আম, তুমি যদি টেক্সটাইল ম্যানেজমেন্ট বা টেক্সটাইল ক্লদিং রিলেটেড সাবজেক্ট, সাপ্লাই চেইন, মার্চেন্ডাইজিং এই লেভেলের কাজ করতে চাও বা এই লেভেলে পড়াশোনা করতে চাও, তাহলে আমি সাজেস্ট করব ইউনিভার্সিটি নিডারহাইনে আসতে। এখানে আমাদের অনেক ইউনিভার্সিটির স্টুডেন্ট আছে, বুটেক্স বা বাংলাদেশ ফ্যাশন ডিজাইনিংয়ের অনেক স্টুডেন্ট আসে বাংলাদেশ থেকে প্রতি বছরে। তুমি এখানে আসতে পারো, সাবজেক্টটা একদম ইংলিশে কোর্সটা, এবং এখানে রিকোয়ারমেন্টটাও মোটামুটি ফ্লেক্সিবল। আইএলটিএস লাগবে সম্ভবত 6 অথবা 6.5, তোমরা দেখে নিও। আর এখানে সম্পূর্ণ পড়াশোনাটা ইংলিশে হয় এবং ভালো সিটিতে, একদম ওয়েস্টে। এখানে সেলফ ফিনান্স, তুমি যদি আসো তোমার এখানে মানে পার্ট টাইম জবেরও সবাই সুযোগ আছে, কারণ সবাই করতেছে, সার্ভাইভ করতেছে। তুমি এইটা আসতে পারো যদি মনে করো যে তোমার মানে এইম হবে নর্মাল বাংলাদেশে আমরা যেটা করতেছি ক্লদিং রিলেটেড, সাপ্লাই চেইন বা ম্যানেজ বা মার্চেন্ডাইজিং এই টাইপের, বা ফ্যাশন রিলেটেড কিছু কাজ। বিকজ জার্মানিতে অনেক বড় বড় ব্র্যান্ড আছে, এই যে অ্যাডিডাস বা এই যে হুগো বস বা আরও প্রচুর প্রচুর জার্মান ব্র্যান্ড আছে এখানে, কর্পোরেট অফিস। এবং আমার জানা মতে অনেকে এখানে জব করতেছে, অনেকে জার্মানিতে জব করতেছে এবং জার্মানির বাইরে গিয়েও জব করতেছে এই সকল ব্র্যান্ডে। এবং জার্মানিতে এই ক্লদিং যে কোম্পানিগুলো আছে, ব্র্যান্ড আছে, এরা এই হোক্সুল নিডারহ্যান্ডকে খুব ভালো করেই চিনে। এটা আমিও জানি, আমার অভিজ্ঞতা। জার্মানিতে মানে যদি এই ক্লদিং বা গার্মেন্টস রিলেটেড সাবজেক্টে বা ফ্যাশন রিলেটেড সাবজেক্টে যদি কাউকে রিক্রুইট করতে চায়, সেক্ষেত্রে হোকশুলে বা ইউনিভার্সিটি নিডারহ্যান্ডকে সবসময় ওরা প্রেফারেন্স দেয়। বিকজ ওরা জানে ট্র্যাডিশনালি এই ইউনিভার্সিটির ডেভেলপ করছে এই ধরনের সাবজেক্টের জন্য। আর তুমি যদি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়তে চাও, টেকনিক্যাল টেক্সটাইল মানে ফাংশনাল টেক্সটাইলে যদি তুমি পড়াশোনা করতে চাও এবং সেই রিলেটেড জব করতে চাও, তাহলে আমি তোমাকে প্রিফার করব বা সাজেস্ট করব তুমি টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ ড্রেসডেনে আসো, অথবা RWTH আখেনে আসো। এই দুইটা ইউনিভার্সিটি হলো গিয়া টপ ক্যাটাগরির ইউনিভার্সিটি। জার্মানিতে ইউনিভার্সিটি ক্যাটাগরি আছে, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি। সামান্য একটু টেকনিক্যাল পার্থক্য আছে, অর্থাৎ এ ক্যাটাগরি ইউনিভার্সিটিতে 1 ইয়ার বেশি পড়ানো হয়, আর বি ক্যাটাগরি ইউনিভার্সিটিতে 1 ইয়ার কম পড়ানো হয়। আমি আসলে একদম সহজে বললাম, এর ভিতর আরও কিছু পয়েন্ট আছে, আমি এটা বলতে চাচ্ছি না, সময় লাগবে। অর্থাৎ তুমি যদি পিএইচডি করতে চাও, তোমাকে এ ক্যাটাগরি ইউনিভার্সিটিতে আসতে হবে। ফর এক্সাম্পল টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ ড্রেসডেন অথবা আখেন। তুমি যদি নিডারহ্যান্ড থেকে পড়াশোনা করো, তুমি এখানে পিএইচডি করতে পারবে না, কারণ এদেরকে বলা হয় যে 1 বছর কম পড়ানো হয়। তোমাকে পিএইচডি করতে হলে যেতে হবে ওই ইউনিভার্সিটিতে, অর্থাৎ এ ক্যাটাগরি ইউনিভার্সিটিতে। তো যদি তোমার এইম থাকে যে আমি পিএইচডি করব এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করব, তাহলে অবশ্যই তোমাকে আসতে হবে টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ ড্রেসডেন অথবা RWTH আখেন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট। এখানে টেক্সটাইল ক্লদিং বা গার্মেন্টস রিলেটেড সাবজেক্ট আছে, বাট সেটা খুব স্ট্রং না এবং ওখানে আমি প্রিফারও করব না। এখানে আসলে মূলত টেকনিক্যাল টেক্সটাইল। এখন প্রবলেম হলো এই দুইটা ইউনিভার্সিটিতে তোমাকে পড়তে হবে জার্মান ল্যাঙ্গুয়েজে। দিস ইজ দ্য ফ্যাক্ট। এই জার্মান ল্যাঙ্গুয়েজে পড়তে হবে, এই জন্য এখানে সেলফ ফিনান্সে সাধারণত স্টুডেন্টরা আসে না। এখানে যে স্কলারশিপের সুযোগ আছে, ডিএএডি বা ড্যাড বলি আমরা, আমি যে স্কলারশিপে জার্মানিতে এসেছিলাম 2004 সালে, এই টিইউ ড্রেসডেন বা টেকনিক্যাল ইউনিভার্সিটি ড্রেসডেনে যে স্কলারশিপ দেওয়া হয় প্রতি বছর, অ্যাটলিস্ট 2 জন করে আসে বাংলাদেশ থেকে। আমার জানা মতো 1 বছর 4 জনও আসছে, প্রতি বছর আসে এবং অনেকে এসেছে, এবং এখনও এক্সিস্টিং, এখনও আসতেছে। তো এখানে আসতে পারো তুমি। তো যদি মনে করো যে আমি স্কলারশিপ পাওয়ার জন্য যোগ্য, তুমি চেষ্টা করতে পারো। তুমি টিইউ ড্রেসডেনের ইন্টারনেট সাইটে তুমি দেখতে পারো ওদের রিকোয়ারমেন্ট। মূলত তোমার ভালো রেজাল্ট হতে হবে। ভালো রেজাল্ট অর্থ এই না যে তোমাকে একদম প্রথম হতে হবে, দ্বিতীয় হতে হবে, তা না। মোটামুটি ধরনের ভালো রেজাল্ট, এবং সাথে যে এক্সট্রা কারিনারি যে জিনিসগুলো দরকার হয়, সেটা হলো যে তোমার জার্মান ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, অর্থাৎ বাংলাদেশ থেকে তোমাকে B1 পর্যন্ত, আমি সাজেস্ট করবো B1 পর্যন্ত তোমাকে জার্মানটা শিখতে। আর পাশাপাশি তোমার 2 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স দরকার। আমি প্রিফার করব বা সাজেস্ট করবো যে তোমরা ইন্ডাস্ট্রি থেকে এক্সপিরিয়েন্সটা নাও। আর যদি এক্সট্রা অর্ডিনারি কিছু দেখাতে পারো, ফর এক্সাম্পল কিছু পাবলিকেশন, এই ধরনের কিছু যদি তুমি তোমার স্টুডেন্ট লাইফে বা জব লাইফ করতে পারো, তাহলে তোমার চান্সটা খুব ভালো টিইউ ড্রেসডেনের জন্য।
আর তারপর তুমি যদি মনে করো যে না আমি স্কলারশিপ পাবো না, বাট আমি তারপরও পড়বো, তাহলে তুমি আসতে পারো, একটু জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, অথবা তুমি জার্মানিতে এসেও জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতে পারো। শিখে তুমি এই দুইটা ইউনিভার্সিটিতে তোমার মাস্টার্স কোর্সটা করতে পারো। এটা আসলে তোমার কেন দরকার? এটা দরকার আসলে ওই যে প্রথমে বললাম যে তোমার স্ট্র্যাটেজিটা কি হতে হবে। তুমি যদি মনে করো যে তুমি জার্মানিতে থাকতে চাও, জার্মানিতে জবের জন্য তোমার দরকার, তাহলে আমি বলবো যে তুমি অবশ্যই জার্মান ল্যাঙ্গুয়েজ শিখো, তুমি কষ্ট করো। হ্যাঁ, প্রথমে আগে চিন্তা করো তোমার টাকা কম বা তোমার ইনভেস্টমেন্ট করার মতো সুযোগ নাই, তোমার স্পন্সরশিপের মতন স্কোপ নাই, তুমি ইউএসএ বা অন্য কান্ট্রিতে যাওয়ার মতন তোমার সেই ধরনের টাকা পয়সা বা ওই ধরনের সুযোগ সুবিধা নাই। তুমি আসতে পারো জার্মানিতে, তবে জার্মান ল্যাঙ্গুয়েজ তুমি যদি শিখতে পারো, আমি বলি তোমার জন্য জবের সুযোগ আছে এখানে। তুমি তোমাকে প্রথম থেকেই ফোকাস করতে হবে যে আমি আসলে কি করব, সেইভাবে নিজেকে প্রিপেয়ার করবা। আমি জবের ক্ষেত্রে আসার আগে আরেকটু ব্যাকগ্রাউন্ডে চলে যাই। জার্মানিতে যে ইউনিভার্সিটিতে যে তুমি যে ভর্তি হতে পারো, এবং এখানে যে ভিসা প্রসেসিং, এখানে একটু কিছু ইনফরমেশন আমি তোমাকে দেই। সেলফ ফিনান্সে যে 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 ভিসা প্রসেসিং, ফর এক্সাম্পল আমি এক সময় সেলফ ফিনান্সে আমি ট্রাই করেছিলাম যে আমি আসবো স্কলারশিপ পাওয়ার আগে। তখনকার যে সময় ছিল যে আমাকে স্পন্সরশিপ ম্যানেজ করতে হবে, মামা খালু চাচা এই টাইপের কিছু ম্যানেজ করতে হবে, ব্যাংকে 70-80 লাখ টাকা দেখাতে হবে হাবিজাবি। তো আমি দূর সম্পর্কের একজনকে আমি আমার মামা বানায়া তারপর 70 লাখ টাকা দেখাইছিলাম, তারপর ওরা আমাকে সন্দেহ করে আমাকে ভিসা দেয় নাই সেলফ ফিনান্সে। ঠিক তার 3 মাস পরেই আমি আমার স্কলারশিপ পেয়ে চলে আসছি। এখন কিন্তু এই জিনিসটাকে অনেক ইজি করছে, অর্থাৎ এখন আর স্পন্সরশিপের দরকার হয় না। কোনো প্রকার তুমি যদি 10 থেকে 12 লাখ টাকার মতো ক্যাশ তোমার অ্যাকাউন্টে দেখাতে পারো, তোমার বা তোমার ফাদারের টাকা হতে পারে, তোমার সেই স্পন্সরশিপের দরকার নাই, যে এমন কোনো আত্মীয়র দরকার নাই যে তোমাকে তার 1 কোটি টাকা ব্যাংক ব্যালেন্স থাকতে হবে, বিজনেস থাকতে হবে, ট্যাক্স পে করতে হবে, এগুলো তোমার দরকার নাই। তোমার যদি পরিষ্কার টাকা থাকে 10-12 বা ম্যাক্সিমাম 13-14 লাখ টাকা যদি থাকে ক্যাশ, সেই টাকাটা দিয়ে তুমি চলে আসতে পারো। তোমাকে কিছু খোঁজাখুঁজি করবে না যে টাকাটা তুমি স্পন্সরশিপ দাও হাবি যাবি। ওরা তোমাকে বলবে ব্লক অ্যাকাউন্ট করতে, অর্থাৎ তোমার 1 বছরের খরচটা তোমাকে জার্মানিতে পাঠাতে বলবে। তুমি যদি সেই টাকাটা জার্মানিতে পাঠাও তোমার নামে, তোমার অ্যাকাউন্টে, তোমার জার্মান একটা ব্যাংকের তোমার অ্যাকাউন্ট, তোমার নামে অ্যাকাউন্ট ওপেন করে টাকাটা যদি পাঠাও, তোমার ভিসাটা দিয়ে দেবে, তোমার গ্যারান্টেড। ঠিক আছে, এইটা এখন অনেক ইজি, অনেক, এই ঝামেলাটা এখন আর নাই। তুমি যদি জেনুইন স্টুডেন্ট হও আর তুমি যদি কোনো প্রকার 10-12 লাখ টাকা ম্যানেজ করতে পারো, ব্লক অ্যাকাউন্টে যদি ওদের কথা মতো টাকা পাঠাতে পারো, তুমি জার্মানিতে ভিসা নিয়ে আসতে পারো। আর কোনো কারণে তুমি যদি ব্লক অ্যাকাউন্ট না করতে পারো, আর যদি টাকা, সরি, ব্লক অ্যাকাউন্ট করলা, টাকাটা তুমি ট্রান্সফার করলা কিন্তু ভিসা পেলা না, টাকাটা তুমি কিন্তু রিটার্ন আনতে পারতেছো, তোমার টাকাটা তো কোনো মায়ের যাবে না। আজ পর্যন্ত কারো টাকা মায়ের যায় নাই। সো এই জিনিসটা কিন্তু এখন ইজি। সেলফ ফিন্যান্সে যারা পড়তে চাও তাদের জন্য ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। অর্থাৎ তোমার 10-12 লাখ টাকা হলে ম্যাক্সিমাম 12-14 লাখ টাকা তোমার যদি ইনভেস্টমেন্ট হয়, তুমি জার্মানিতে আসতে পারতেছো। এর মেজরিটি টাকা কিন্তু খরচ হচ্ছে না, কারণ তুমি আসার পরে সেলফ ফিনান্সে তুমি কাজ করতেছো। অর্থাৎ তোমার হয়তো সর্বসাকলে 3-4 লাখ টাকা খরচা হচ্ছে, প্লেন ফেয়ার, অন্য কিছু হাবি জাবি এই মিলে। সো এটা ইনফরমেশনটা দিয়ে রাখলাম। সো এখন আসি জার্মানিতে যে টেক্সটাইল এডুকেশনের ব্যাপারে। তো যেটা বললাম যে মাস্টার্স করতে চাইলে ক্লদিংয়ে ইনফরমেশন হলো তোমার ইউনিভার্সিটি নিডাররাইন। আর যদি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে করতে চাও তাহলে আসো TU ড্রেসডেন, আই মিন টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ ড্রেসডেন, অথবা RWTH আখেন, এখানে আসো। কেন তুমি, আমি এখন ক্লদিংটা বাদ দিলাম, বিকজ আমি আসলে ক্লদিংয়ের যেহেতু এখন আমি টেকনিক্যাল টেক্সটাইলে কাজ করি, আমি যেহেতু এটার উপর আমি আমার ফোকাসটা এখন এদিকে নিয়ে আসি। এই জার্মানিতে তুমি কেন জার্মান ল্যাঙ্গুয়েজে শিখবা, পড়াশোনা করবা, এটা আমি ধরে নিলাম তুমি জার্মানিতে আসতে চাও, তুমি তোমার টেক্সটাইল সাবজেক্টটাকে ধরে রাখবা। তুমি জানো তুমি যে টেক্সটাইল সাবজেক্টটাকে ধরেই আমি আগাতে চাই, আমি এমন কিছু করতে চাই, নিজেকে ইঞ্জিনিয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চাই, এবং নিজেকে আমি আমার ট্র্যাকটা ধরে রাখতে চাই, এবং ট্র্যাকটা ধরে রেখে আমি ভালো কিছু করতে চাই। তাহলে আমি বলবো জার্মানিতে আসো, জার্মান ল্যাঙ্গুয়েজ শিখো, TU ড্রেসডেন অথবা আখেনে আসো, মাস্টার্স কোর্সটা করো, স্কলারশিপ অথবা উইদাউট স্কলারশিপ তুমি করো কোনো প্রকার, করে তার ভালো রেজাল্ট করো, এবং তোমার মাস্টার্স ইঞ্জিনিয়ারিংয়ে তুমি তোমার টেকনিক্যাল টেক্সটাইলের যে স্পেশালাইজেশনটা সেইটা তুমি নাও।
এখানে মাস্টার্স কোর্সটা এক্স্যাক্ট বাংলাদেশের মতো নেই, সব কিছু পড়ায়, ইয়ার্ন, ফ্যাব্রিক, কেমিস্ট্রি, এভরিথিং পড়াবে, কিন্তু ধীরে ধীরে তোমার ফোকাসটা চলে যাবে টেকনিক্যাল টেক্সটাইলে। এবং তুমি যখন থিসিস করবা একটা টেকনিক্যাল টেক্সটাইল একটা সাবজেক্টের উপরে, তখন তোমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা টোটাল জিনিসটা চলে গেল টেকনিক্যাল টেক্সটাইলে। ওইখান থেকে তোমার আইডেন্টিটি যে তুমি টেকনিক্যাল টেক্সটাইল। তুমি যদি থিসিস করো টেক্সটাইল কেমিস্ট্রির উপরে, তাহলে তোমার আইডেন্টিটি হয়ে গেল টেক্সটাইল কেমিস্ট্রি। সো এইটা কিন্তু ইম্পর্টেন্ট। আর জার্মানিতে একটা বিষয় আছে, যে জার্মানি একটা ওয়ার্ড আছে যেটাকে বলা হয় গেনাও। গেনাও কথাটা হলো এক্স্যাক্টলি। জার্মানিতে হাইব্রিড জিনিসটাকে পছন্দ করা হয় না। আমাদের দেশের কথা বলি, আমরা দেখে আসছি বা এখনও অনেকে হয়, অর্থাৎ ফ্যাব্রিক থেকে পাশ করে তুমি ডাইং মিলে কাজ করতেছো, আমি স্পিনিং থেকে পাশ করে আমি নিটিংয়ে জব করছি, বা নিটিং থেকে পাশ করে তুমি মার্চেন্ডাইজিংয়ে জব করতেছো। জার্মানিতে এই জিনিসটা ওরা একদম পছন্দ করে না, এটা বি সিরিয়াস। জার্মানিতে হলো গেনাও, অর্থাৎ তুমি যা তোমাকে দিয়ে তাই করাবে। তুমি যদি টেক্সটাইল সাবজেক্ট এসে টেক্সটাইল তোমার ব্যাচেলার টেক্সটাইল, বাট তুমি মাস্টার্স করলা এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিংয়ের উপরে অথবা আর একটা সাবজেক্টের উপরে, আমি বলবো না তোমার জন্য একদম শেষ হয়ে গেছে, তা বলবো না, বাট তোমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে সুযোগটা। বিকজ ওরা সবসময় খেয়াল করে তোমার ট্র্যাকটা কি, এই যে ব্যাকগ্রাউন্ডটা চেক করে, তুমি কোথা থেকে আসছো, তোমার ব্যাচেলার কি সাবজেক্ট, তুমি মাস্টার্স কি করছো, এবং তুমি সামনে কি করবা। দেখা গেল তোমার ব্যাকগ্রাউন্ডটা জিগজাগ, অর্থাৎ ছিলে এক জায়গা, আসছো আর এক জায়গা, যাবা আর এক জায়গা, এই টাইপের জিনিসগুলো ওরা পছন্দ করে না, ওরা এক্স্যাক্ট জিনিসটাকে পছন্দ করে। এই জন্যই জার্মানিতে টেক্সটাইল কেমিস্ট্রিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের সুযোগ অনেক কম, বিকজ ওরা কেমিস্ট্রির লোকদের দিয়েই কাজ করায়। এবং যত ধরনের টেক্সটাইল কেমিস্ট্রি আছে সব মেজরিটি হলো 100% কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট দিয়ে কাজ করায়। কিন্তু বাংলাদেশে কি হচ্ছে, বাংলাদেশে আমরা ডাইং ফ্যাক্টরিতে সব টেক্সটাইল ইঞ্জিনিয়ারই চালাচ্ছি, কেমিস্ট্রি ছেলেরা কম চালাচ্ছে। সো এই জিনিসটা কিন্তু এখানে সমস্যা। এই জন্য আমি বলতেছি যে তুমি এখানে আসার পরে তুমি মাস্টার্স করো, মাস্টার্স করার পরে তোমার সামনে অনেক সুযোগ আছে এখানে। মাস্টার্স করার পর তোমার সামনে যে প্রথম যে সুযোগটা আসতে পারে সেটা হলো পিএইচডি করার সুযোগ। তুমি এই আখেন অথবা টিউ ড্রেসডেন থেকে যদি কাজ করো, এই দুইটা ইউনিভার্সিটিটার ফেমাস হলো রিসার্চের জন্য। এরা এ ক্যাটাগরি ইউনিভার্সিটি, এদের প্রচুর রিসার্চ প্রজেক্ট। তোমরা এখানে রিসার্চ প্রজেক্টে কাজ করতে পারো। যদি তুমি সুযোগ না পাও কোনো সমস্যা নাই। জার্মানিতে 16টার মতো ইনস্টিটিউট আছে, 16 ইনস্টিটিউট, ছোট বড় মিলানো, টেক্সটাইল রিলেটেড, সেখানে রিসার্চ হয়। তুমি সেখানে আসতে পারো, সেখানে তুমি কাজ করতে পারো। তুমি যে কোনো একটা রিসার্চ ইনস্টিটিউটে গিয়ে তুমি পিএইচডি করতে পারো, বাট তোমার প্রফেসর হতে হবে যে কোনো একটা ইউনিভার্সিটি। এটা অন্য হিসাব, তুমি আসলে বুঝতে পারবা। তার মানে তুমি এই দুইটা ইউনিভার্সিটির সুযোগ না পাও কোনো সমস্যা নাই, অনেক ইউনিভার্সিটি আছে, মানে অন্য ইউনিভার্সিটি, কিন্তু সেখানে টেক্সটাইল সেলে দরকার। হ্যাঁ, ফর এক্সাম্পল কম্পোজিট ইন্ডাস্ট্রি, একটা অটোমোবাইল সেক্টর, একটা অটোমোবাইল সেক্টরের উপর ইনস্টিটিউট, সেখানে একটা টেক্সটাইল সেল দরকার, বিকজ তারা অটোমোটিভ নিয়ে কাজ করতেছে। ঠিক আছে, সিভিল ইঞ্জিনিয়ারিং, সেখানে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে একটা টেক্সটাইলের সেলে দরকার, বিকজ তারা ওখানে টেক্সটাইল ফ্যাব্রিকটা দরকার, রেইনফোর্সমেন্টটা দরকার কনক্রিটের জন্য। ঠিক আছে, অন্য সেক্টর মেকানিক্যাল, যে কোনো একটা ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, সেক্ষেত্রে তোমার একটা টেক্সটাইল দরকার। এরকম প্রচুর ইউনিভার্সিটি পাবা যেখানে তুমি পিএইচডি করতে পারবা। এটা হলো পিএইচডির কথা। পাশাপাশি তুমি মাস্টার্স করার পর এদেশে জবের জন্য অ্যাপ্লাই করতে পারবা। প্রচুর জব আছে। আমি একটা স্ট্যাটিস্টিক তোমাকে দিতে চাচ্ছি যে জার্মানিতে জবের সুযোগটা কি। জার্মানিতে প্রায় 1400 ইন্ডাস্ট্রি আছে, টেক্সটাইল রিলেটেড ইন্ডাস্ট্রি। মানে আমাদের দেশের মতো টেক্সটাইল ইন্ডাস্ট্রি আছে 1400। এটাকে আন্ডারস্টিমেট করবে না। এই জন্য জার্মানিতে কিন্তু মানে যে ইন্ডাস্ট্রিগুলো আছে, ইন্ডাস্ট্রিগুলো খুব অটোমেটিক, মানে খুব অটোমেটেড। এখানে সব কিছু কিন্তু অটোমেটিক সিস্টেমে চলে। এক্ষেত্রে যে ম্যান পাওয়ার, এমনও ইন্ডাস্ট্রি আছে মাত্র 30 জন এমপ্লয় দিয়ে চলতেছে, কিন্তু তাদের প্রোডাক্টিভিটি কিন্তু অনেক হাই, বিকজ পুরো প্রসেসটা হলো অটোমেটিক। কারণ এদের কস্ট খুব বেশি, ম্যানুফ্যাকচারিং কস্ট। অটোমেটিক না করলে এরা পারে না, মানুষকে পেমেন্ট স্যালারি দিয়ে পোষাতে পারে না, এই জন্য এদের আউটপুট খুব বেশি। এদেশে প্রায় 1.5 লক্ষ 1.5 লক্ষ এমপ্লয় ডাইরেক্টলি টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে জব করে। 1400 টেক্সটাইল ইন্ডাস্ট্রি আছে জার্মানিতে, এর ভিতর 1.5 লক্ষ
এমপ্লয়ি কাজ করে, এই 1.5 লক্ষ জার্মান কাজ করে। এই 1.5 লক্ষ কিন্তু বাংলাদেশের সাথে কম্পেয়ার করতে পারবে না, বাংলাদেশের 1.5 লক্ষের সাথে, বিকজ এদের প্রোডাক্টিভিটি, এদের কাজের সিস্টেম সম্পূর্ণ ডিফারেন্ট, এদের আউটপুট খুব ডিফারেন্ট। ফর এক্সাম্পল, আমি যে ইন্ডাস্ট্রিতে কাজ করি, সে ইন্ডাস্ট্রিতে আমাদের সার্কুলার নিটিং এবং ফ্ল্যাট নিটিং মেশিন আছে মোর দ্যান 400 ইন টোটাল। 400 মেশিন চালায় শিফটে অনলি 50%, 50 জন এমপ্লয়ি শিফট। আর আমি বেক্সিমকো নিটিংয়ে কাজ করছি, ঠিক আছে। আমি যখন ছিলাম তখন সার্কুলারে ছিল মাত্র 30টা মেশিন, আর ফ্ল্যাটে ছিল 20টা না 22টা, সম্ভবত 30টা মেশিন। এই 60টা মেশিন চালাইতে আমার এমপ্লয়ি লাগছে প্রায় 70-80 জন, ঠিক আছে, সব কিছু মিলে। তো ডিফারেন্ট হিস্টোরি, ডিফারেন্ট স্ট্যাটিস্টিক। এই জন্য এই ফ্যাক্টরিগুলো ছোট, আবার অনেক ফ্যাক্টরি, কিন্তু এর প্রোডাক্টিভিটি খুবই হাই। এটা তুমি যদি কখন আসো তাহলে বুঝতে পারবে। এবং প্রতিটা ইন্ডাস্ট্রিতে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট আছে। এই রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টটাই তোমার জন্য দরকার, তোমাকে দরকার এই ডিপার্টমেন্টে। যেমন আমি কাজ করতেছি সিনিয়র ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার হিসাবে, আমার মতন আরও অনেকে কাজ করতেছে ওখানে। এবং প্রতিটা ইন্ডাস্ট্রিতে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট আছে যেখানে ফ্রেশ ইঞ্জিনিয়ার দরকার। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো জার্মানিতে হিউজ ম্যান পাওয়ার শর্টেজ। তুমি ইন্টারনেটে সার্চ করতে পারো যে জার্মানিতে কী পরিমাণ স্কিল ম্যান পাওয়ার দরকার। এবং এই জন্য এখানে যারা ভালো করে এবং যারা কাজ করতে চায়, যারা জার্মান ল্যাঙ্গুয়েজ জানে, তাদের জবের সুযোগ আছে প্রচুর। এমনও জব ফ্যাক্টরি আছে যে ফ্যাক্টরিতে এরা মাসের পর মাস সেই জব অ্যানাউন্সমেন্টটা দিয়ে যাচ্ছে, জব ভ্যাকান্সির যে ইয়াটা দিয়ে যাচ্ছে, কিন্তু লোক পাচ্ছে না। আমি যে পোস্টে জব করি, আমি জয়েন করার আগে এই পোস্টটা 1.5 বছর ধরে ভ্যাকান্ট ছিল, লোক খুঁজে পায় নাই, ঠিক আছে। আমার পাশ থেকে একজন চলে গেছে, সেই পোস্টে এখনো লোক খুঁজে পায় না, আজকে 1 বছর হয়েছে। স্কিল ম্যান পাওয়ার শর্টেজ, এই জায়গাটা তোমরা পূরণ করতে পারো যদি তোমরা সেরকম নিজেকে তৈরি করতে পারো। আচ্ছা, আরেকটা বলি, জার্মানিতে 16টা টেক্সটাইল ইনস্টিটিউট আছে, যেটা রিসার্চ ইনস্টিটিউট, এবং সেখানে শুধু রিসার্চ করতেছে প্রায় 1400 এমপ্লয়ি শুধু রিসার্চ করতেছে। এটা কিন্তু ইন্ডাস্ট্রি না, এটা হলো রিসার্চ ইনস্টিটিউট। এবং যারা রিসার্চ করে তাদেরকে হতে হয় হাইলি স্কিল্ড, মানে ভালো ইঞ্জিনিয়ার, ভালো টেকনোলজিস্ট, তোমাদের মতন যারা মাস্টার্স করবে তাদেরকে দরকার এইসব জায়গা। এরপরে দেখো, আমার কাছে একটা স্ট্যাটিস্টিক আছে জার্মানির মিনিস্ট্রি থেকে, আমি ইন্টারনেট থেকে পেলাম, মানে সার্চ তোমাদের জন্য ডাউনলোড করলাম। 2015 এবং 16 সালে এদের টোটাল যে টার্নওভার টেক্সটাইল সেক্টরে, সেটা হলো 30 বিলিয়ন ইউরো। এর ভিতর হলো 65 থেকে 70% হলো টেকনিক্যাল টেক্সটাইল, আর 30 থেকে 35% হলো গিয়ে নর্মাল ক্লদিং। প্রতি বছর এই যে টার্নওভারটা ইনক্রিজ করতেছে 5 to 6%, এটা অনলি ফর টেকনিক্যাল টেক্সটাইল। বাট ক্লদিং যেটা গার্মেন্টস, সেটা ডাউন হচ্ছে, বিকজ এদেশে তো ক্লদিং করে না, সব কিছু বাংলাদেশ থেকে আনে, বাংলাদেশ বলি মানে এশিয়া বা অন্যান্য কান্ট্রি থেকে আনে, যে কারণে এদেশে ক্লদিংয়ের কর্পোরেট অফিসটা আছে, হেড অফিসটা আছে, এরা মার্চেন্ডাইজিং করে বা এদেশে ব্র্যান্ডের মাধ্যমে বিক্রি করে, বাট এদেশে ম্যানুফ্যাকচারিংটা করে না, আসলে সাপ্লাই চেনে কাজ করে। এখানে এদেশে হেড অফিস থাকে, কর্পোরেট অফিস, সেখানে এমপ্লয় দরকার, বাট মূল ম্যানুফ্যাকচারিংটা তো আমাদের মতো দেশেই করে, বাংলাদেশ বা চায়না বা ইন্দোনেশিয়া এইসব কান্ট্রিতে। কিন্তু এই দেশে টেকনিক্যাল টেক্সটাইলের উপরে ইন্ডাস্ট্রি আছে, এবং সেখানে এরা প্রতি বছর ইন্ডাস্ট্রি বাড়তেছে, প্রতি বছর এদেশের টার্নওভার বাড়তেছে, এবং প্রতি বছর এদের মানে কি বলা হচ্ছে নাম্বার অফ এমপ্লয় বাড়তেছে। সো এটা কিন্তু খুব পজিটিভ। এবং এদের যে টেকনিক্যাল টেক্সটাইল, এটা জার্মানি হলো সারা ওয়ার্ল্ডের ভিতরে ওয়ার্ল্ড লিডার টেকনিক্যাল টেক্সটাইলে। তুমি এবং হাইটেক টেক্সটাইলে, শুধু টেকনিক্যাল টেক্সটাইল না, হাইটেক হতে হবে। যেমন কেন এটা জার্মানির যে অটোমোবাইল সেক্টর, তোমরা ভালো করেই জানো, জার্মানির যে বড় বড় ব্র্যান্ড, তাই না, আউডি, মার্সিডিজ বেঞ্জ, BMW, পোর্শে, তারপর ফক্সওয়াগেন, এই যে গাড়ি কোম্পানিগুলো, এটা সারা ওয়ার্ল্ডে এদের নাম, এবং সারা ওয়ার্ল্ডে এক্সপোর্ট হচ্ছে। এই গাড়িতে টেক্সটাইল ব্যবহার হচ্ছে, প্রতিটা গাড়িতে অ্যাপ্রক্সিমেটলি 25 কিলোগ্রাম থেকে 30 কিলোগ্রাম টেক্সটাইল। এটা আমরা পড়ে আসছি, আমি যখন মাস্টার্স করছি 2004-06 সালে। এখন এই পরিমাণটা আরও বাড়তেছে। সামনে ইলেকট্রিক কারগুলো মার্কেটে আসবে, ইলেকট্রিক কারের জন্য
বডিটাকে আরও লাইট করতে হবে, সেক্ষেত্রে টেক্সটাইল রেইনফোর্স কম্পোজিটটাকে অ্যাপ্লাই করতে হবে, মেটালকে রিপ্লেস করতে হবে, এদেরকে ফুয়েল কনজামশনটা যেন কম হয়। আই মিন ব্যাটারি, বর্তমানে ব্যাটারি ওয়েটটা খুব বেশি, সে ব্যাটারি ওয়েটটা কমাতে হবে, এটার জন্য টোটাল বডি ওয়েটটা কমাতে হবে। এই জন্য ফাইবার রেইনফোর্স কম্পোজিটের কোনো বিকল্প নাই এবং এটার উপর প্রচুর রিসার্চ হচ্ছে। আমি পিএইচডি করছি এই সেক্টরে, আমি জানি প্রচুর রিসার্চ হচ্ছে এবং এখানে টেক্সটাইল ইঞ্জিনিয়ার দরকার এই রিসার্চে। এবং সামনে এগুলো যখন এই গাড়িগুলো মার্কেটে আসবে, এই জন্য সাপ্লাই চেনে যখন চলে যাবে, যখন ম্যানুফ্যাকচারিং হবে, তখন টেক্সটাইল ইঞ্জিনিয়ার আরও প্রয়োজন হবে। এরপর অটোমেটিভ, ইন্টেরিয়ার, তারপরে অটো সিটস, ঠিক আছে, সব কিছু টেক্সটাইল, সব কিছু টেকনিক্যাল টেক্সটাইল। এই জন্য তোমাদের দরকার, তোমাদের মতো ফ্রেশ ইঞ্জিনিয়ার দরকার, স্কিল্ড ম্যান পাওয়ার দরকার, যারা টেক্সটাইলকে আরও অন্য লেভেলে নিয়ে যাবে। এটা তোমরা যেমন বাইরেও করতে পারবা, পাশাপাশি বাংলাদেশকেও হেল্প করতে পারবা। বাট এই সেক্টরে তোমার ব্রেইনকে ডেভেলপ করতে পারবে, তোমার ক্রিয়েটিভিটি ডেভেলপ করতে পারবে এবং সে সুযোগ জার্মানিতে আছে। যেমন আছে রিসার্চে, সেরকম আছে ইন্ডাস্ট্রিতে। তারপর ইন্ডাস্ট্রিয়াল টেক্সটাইল, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে বিভিন্ন মেশিনারিজের ভিতরেও টেক্সটাইল আছে, সেক্ষেত্রে তোমাকে টেক্সটাইল ডেভেলপ করতে হবে। মেডিকেল টেক্সটাইল, আমি কাজ করতেছি মেডিকেল টেক্সটাইল, সেখানে টেক্সটাইল ইঞ্জিনিয়ার দরকার। সিভিল ইঞ্জিনিয়ারিং, সেখানে টেক্সটাইল দরকার। তুমি বিল্ডিং করতেছো, বিল্ডিংয়ের যে কনক্রিট করতেছো, সেক্ষেত্রে তুমি সেই লোহার পরিবর্তে তুমি দেবা টেক্সটাইল। হ্যাঁ, দিয়ে কি করবা, তুমি তোমার বিল্ডিংয়ের ওয়েটটা কমায় ফেলাবা, বিল্ডিংয়ের তোমার লাইটনেসটা বেড়ে যাবে, বিল্ডিংয়ের ডিউরেবিলিটি বেড়ে যাবে। প্রচুর রিসার্চ হচ্ছে, প্রচুর। ফিউচারে বিল্ডিং হবে টেক্সটাইল দিয়ে, ফিউচারে কিন্তু টেক্সটাইল এই বিল্ডিংয়ের ভিতরে লোহা থাকবে না, এটা মাথায় রেখো। তারপরে তুমি যে জিও টেক্সটাইল, ঠিক আছে, প্রোটেক্টিভ টেক্সটাইল, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জার্মানিতে এই তোমার সেফটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ তুমি যে বিভিন্ন যে সেক্টরে কাজগুলো করতেছো, ফায়ার সার্ভিস, পুলিশ, বা বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ক বা কেমিক্যাল, যে 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 জিনিসগুলো নিয়ে কাজ করতেছো, এটার জন্য এদেশের রুলস রেগুলেশন খুব খুব কড়া। সেজন্য প্রপার ক্লদিং দরকার সেফটি ইয়ার জন্য, এবং সেই ক্লদিংগুলোকে তোমাকে ডেভেলপ করতে হবে। সেই ক্লদিংগুলোকে ডেভেলপ করে একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার, এবং এটা প্রচুর একটা মার্কেট আছে এখানে, এবং বাইরেও মার্কেট আছে, এবং এর খুব এক্সপেন্সিভ, ঠিক আছে। এই ফ্যাক্টরিগুলো আছে, প্রচুর প্রচুর ফ্যাক্টরি আছে জার্মানিতে, প্রতিটা সেক্টরে। তোমরা ইন্টারনেটে রিসার্চ করে দেখো যে জার্মানিতে টেকনিক্যাল টেক্সটাইল সেক্টরটা কী, এবং এই সেক্টরে প্রচুর জবের সুযোগ আছে। আমি জানি না অন্য অন্য কান্ট্রির কথা, আমি জানি না, তোমরা ভালো করে বুঝে নিবা। বাট আমি শুধু জার্মানির ফোকাসটা দিচ্ছি। জার্মানিতে টেকনিক্যাল টেক্সটাইল ওয়ার্ল্ড লিডার, রিসার্চটাও সেই লেভেলের, এবং তোমাদের সুযোগ আছে। এখন তোমাকে সেইভাবে তৈরি হয়ে আসতে হবে। তার মানে তুমি যদি মাস্টার্স করতে পারো, মাস্টার্স করার পরে তুমি এদেশে কিভাবে জবের সুযোগ পাবে, আমি এখানে একটু ফোকাস করি। তুমি এখানে এদেশের, যেটা আমি আগে প্রথমে বলেছিলাম, যে জার্মানিতে রুলস রেগুলেশন ডে বাই ডে ফ্লেক্সিবল করতেছে, বিকজ এদের তো সে মাইনাস বার্থ রেটের কারণে এদের মানুষ কমে যাচ্ছে, এদের বৃদ্ধের সংখ্যা বেড়ে যাচ্ছে, ইয়াং জেনারেশন কমে যাচ্ছে। এটা নিয়ে পলিটিক্যালি এটা নিয়ে অনেক ডিসকাশন হচ্ছে। এদের যে হিউজ যে ইকোনমি, এদের যে ইন্টেলেকচুয়াল যে লেভেলটা, এইটা ধরে রাখার জন্য ভবিষ্যতে ভালো ম্যান পাওয়ার বা স্কিল ম্যান পাওয়ার শর্টেজ, এটা তারা ধারণা করতেছে। অলরেডি ইন্ডাস্ট্রি এটা ফিল করতেছে, এবং ধরে নিচ্ছে আগামী 10 বছর, 20 বছর, 30 বছর পরে এটা আরও প্রকট হবে। এখানে এই জায়গাটা দখল করতে পারতেছে না কেউ, কারণ তুমি এই যে মানে সিরিয়া থেকে আসতেছে, মনে করো যে এশিয়া থেকে আসতেছে, সবাই আসতেছে কারা, এরা যারা এই যে তাই না, অ্যাজাইলাম নিয়ে যারা আসতেছে, এরা কিন্তু ওই লেভেলে না, এরা লোকে ফ্লোর লেভেলে কাজ করবে, রেস্টুরেন্টে কাজ করবে, ক্লিনিং করবে, বা নর্মাল ওয়ার্কার দিয়ে কাজ করাবে, নর্মাল এমপ্লয় হবে। কিন্তু এদের দিয়ে কিন্তু ওই লেভেলটা পূর্ণ হচ্ছে না। টপ লেভেলে যে ইন্টেলেকচুয়াল লেভেলে যে জ্ঞান দরকার, যারা এই ইকোনমিটাকে ধরে রাখবে, সেই শর্টেজটা, ওই জায়গাটার জন্য দরকার ফ্রেশ টেকনোলজিস্ট, সেটা তোমরা হতে পারো। এইটার জন্য জার্মান সরকার, ফর এক্সাম্পল আমি যখন 2004 সালে আসছি, তখন এখানকার রুলস রেগুলেশন ছিল অনেক কড়া, অনেক কঠিন, কিন্তু এখন অনেক ফ্লেক্সিবল করছে।
ফর এক্সাম্পল এখানে যে মাস্টার্স করতে আসে, মাস্টার্স করার পরে, কোর্স কমপ্লিট করার পরে সে 18 মাস সময় পাচ্ছে চাকরি খোঁজার জন্য। সরকার শুধু তোমাকে ভিসা দিচ্ছে, জব সার্চিং ভিসা। তুমি এখানে চাকরি খুঁজতে তোমাকে ভিসা দিচ্ছে, তার মানে তারা কতটা ইন্টারেস্টেড চিন্তা করো। একটা স্টুডেন্ট মাস্টার্স কমপ্লিট করার পর বলছে যে তুমি যদি জব খুঁজতে চাও তাহলে খুঁজো, আমি তোমাকে 18 মাসের সময় দিচ্ছি। এই 18 মাস তুমি পার্ট টাইম জব করে সার্ভাইভ করতে পারবা, পাশাপাশি তুমি জব খুঁজবা। এবং যে স্কিল্ড, যে কোয়ালিফাইড, আশা করি সে 18 মাসের ভিতরে জব মার্কেটে ঢুকতে পারবে। এটা হলো নাম্বার 1। নাম্বার 2 হলো তুমি যদি জব পেয়ে যাও, জব পেলে তুমি এখানকার যে ব্লু কার্ড সিস্টেম আছে, তোমরা ইন্টারনেট থেকে দেখতে পারো, জার্মানি ব্লু কার্ড বা ইউরোপিয়ান ব্লু কার্ড, এরা পুরো ইউরোপিয়ান ইউনিয়নের জন্য প্রযোজ্য। তুমি ব্লু কার্ড পেয়ে যাচ্ছ। এরপরে তুমি যদি 2 বছর, অর্থাৎ স্টুডেন্ট যে এখানকার মাস্টার্স কোর্স কমপ্লিট করছে, সে যদি 2 বছর জব করে, 2 বছর জব কমপ্লিট করার সাথে সাথে সে এখানে আনলিমিটেড ভিসা পেয়ে যাচ্ছে, অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্টশিপ। দ্যাট মিনস ফার্স্ট তোমাকে মাস্টার্সের স্টুডেন্ট হতে হবে, কোর্স কমপ্লিট করতে হবে এবং তোমাকে একটা জব পেতে হবে। জব পেলে তুমি তো ব্লু কার্ড পাচ্ছ, বা জবের সাথে সাথে তুমি তো এখানে পারমিশন পেয়ে যাবে জব করার। 2 বছর পরে তুমি এখানে পার্মানেন্ট রেসিডেন্টশিপ পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তোমার জার্মান ল্যাঙ্গুয়েজটা জানতে হবে, প্যারালাল তোমাকে জার্মান ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে। এবং তুমি যদি 5 বছর জব করো, অর্থাৎ মাস্টার্স কমপ্লিট করার পরে যদি 5 বছর জব করো, অর্থাৎ তুমি 5 বছর তুমি ট্যাক্স পে করলা। 5 বছর জব করার পরে তোমাকে, তাহলে ক বছর হলো, ধরে নাও 7 বছরের মধ্যে 2 বছর মাস্টার্স আর 5 বছর জব। 7 বছর পর তুমি জার্মান সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবা, সে সুযোগ তোমার আছে। এবং অনেকে জার্মান হয়ে যাচ্ছে এভাবে। অর্থাৎ 2 বছর স্টুডেন্ট, 5 বছর জব। 7 বছর পরে তোমাকে জার্মান ল্যাঙ্গুয়েজটা জানতে হবে B1 লেভেলের, এবং সাথে একটা ইন্টিগ্রেশন কোর্স আছে, এটা খুবই ইজি, এটা আমাদের ওই টিকচিনের মতন। হলে তুমি 7 বছর পরে জার্মান নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করবা, 6 সপ্তাহ থেকে 6 মাসের ভিতরে তুমি জার্মান নাগরিক হয়ে যাবা। সো দেখো জার্মান লটা কত ফ্লেক্সিবল, কত ওপেন তোমাদের জন্য, যারা চাচ্ছে তাদের জন্য, সবার জন্য না, যারা চাবে তাদের জন্য। এইটা কিন্তু অন্য কান্ট্রিতে অতটা ক্লিয়ার না। আমি মনে করি এটা আমার ব্যক্তিগত অভিমত, জার্মানির বর্তমানে ইমিগ্রেশন ল সারা ওয়ার্ল্ডের ভিতরে এই মুহূর্তে ফ্লেক্সিবল, ওপেন। শুধু ইমিগ্রেশন ল না, এদেশের জব সেক্টরটাও খুব ভালো, এবং এদেশের স্যালারি স্ট্রাকচারটাও ভালো, এদেশের সোশ্যাল সিকিউরিটিটাও ভালো। সো সব কিছু কিন্তু ম্যাচ হচ্ছে এই মুহূর্তে। সো তোমরা যারা ইন্টারেস্টেড তারা এটা ট্রাই করতে পারো। আমি তোমাদেরকে সবাইকে বলবো না, তোমরা যারা চাইবে, কারণ এটা তোমাদের ডিসিশন। এখন বাংলাদেশেও প্রচুর সুযোগ, বাংলাদেশে অনেক সুযোগ, বাংলাদেশের ইকোনমি ভালো হচ্ছে, আমাদের জব সেক্টরও ভালো হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার ভালো হচ্ছে, তোমাদের মতো ফ্রেশ লোকদের দরকার বাংলাদেশের জন্য। কিন্তু যারা চাইবে, হ্যাঁ, যারা চাইবে তাদের জন্যই। আর যারা দেশে গিয়ে কাজ করতে চাবে অবশ্যই তাদেরকে ওয়েলকাম, কারণ তোমাদেরকে দেশ অনেক কিছু দিচ্ছে। তোমরা দেশে গিয়ে যদি করতে পারো, ডেফিনেটলি এর কোনো বিকল্প নাই। বাট এটা তোমাদের একান্ত ঐচ্ছিক বিষয়। যদি কেউ মনে করো যে ভাই আমি জার্মানির সম্পর্কে জানতে চাই, জার্মানিতে পড়াশোনা করতে চাই, আমি দেশে গিয়ে হয়তো বা ওই ধরনের এনভায়রনমেন্ট এখনও পাবো না, আমার ওই টেক্সটাইল ফিল্ডের রিসার্চে, টেকনিক্যাল টেক্সটাইলে ওই রকম কাজ করতে পারবো না, আমি করতে চাই, আমি নিজের কেরিয়ার বিল্ড আপ করতে চাই, আমি আরও উপরের দিকে কিছু করতে চাই, তুমি আসতে পারো, তুমি এখানে কাজ করতে পারো। তোমার জার্মানিতে তোমার সে সুযোগটা আছে। তবে সব কিছু এত সহজ না, তোমাকে পরিশ্রম করতে হবে, জার্মান ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে, এটার কোনো বিকল্প নাই। এই জন্য তুমি এখনই বাংলাদেশে শুরু করতে পারো। বাংলাদেশের যে কালচারাল সেন্টার আছে, জার্মান কালচারাল সেন্টার, অথবা গোয়েথেন ইনস্টিটিউট যেটা কলাবাগানে, সেখানে জার্মান শিখতে পারো, অথবা অনলাইনে শিখতে পারো অ্যাজ এ উইশ। তারপর এখানে এসেও শিখতে পারো। তোমাকে সেইভাবে তোমাকে প্রিপেয়ার করতে হবে, নিজেকে তৈরি করতে হবে। তো এটা একটা পয়েন্ট। অর্থাৎ তোমার জব আছে, জবের সুযোগ আছে, জবের পরে এখানে রেসিডেন্ট পারমিটটা সুযোগ আছে। আর আরেকটা জিনিস করতে পারো এখানে, যেটা অনেকেই করছে, আমার সাথে অনেকে আমি দেখছি এখানে, আমার ফ্রেন্ড সার্কেল বা আমার জুনিয়র সিনিয়র অনেকে এটা করছে। সেটা হলো তুমি জার্মানিতে আসতে পারো। জার্মানিতে এসে তুমি যদি মনে করো যে না, জার্মান ল্যাঙ্গুয়েজটা ডিফিকাল্ট, আমি এটা জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতে চাচ্ছি না, বাট জার্মানিতে আমি পড়াশোনা করতে চাচ্ছি, বিকজ মাস্টার্স কোর্সটা একদম ফ্রি অফ কস্ট আমি করতে চাচ্ছি, তুমি আসো, মাস্টার্সটা করে জার্মানিকে একটা গেট ওয়ে হিসেবে ব্যবহার করো। অর্থাৎ এখানে থেকে তুমি অন্য কান্ট্রিতে চলে যাও, মাস্টার্স শেষ করো,
করে তুমি নর্থ আমেরিকা চলে যাও, জাপান যাও, তুমি সুইজারল্যান্ডে যাও, অস্ট্রিয়াতে যাও, ইংল্যান্ডে যাও, কানাডা যাও। আমার সাথে ফ্রেন্ড সার্কেল বা আমার সিনিয়র জুনিয়র অনেকে চলে গেছে, আমার সাথে ইউএসএ চলে গেছে, কানাডাতে গেছে, আমার ফ্রেন্ড অস্ট্রিয়াতে জব করে, আমাদের সিনিয়র একজন সুইজারল্যান্ডে জব করে, জার্মানিতে আছে, জার্মানির বাইরে আছে, অনেক ইংল্যান্ডে চলে গেছে, আবার ইংল্যান্ড থেকে আবার ব্যাক করছে। এরকম ভুরি ভুরি উদাহরণ আছে। তোমার যে জার্মানিতে থাকতে হবে এমন কোনো কথা না, তবে তুমি জার্মানির সুযোগটা তুমি নিতে পারো। তোমার জন্য পড়াশোনা করার জন্য ওরা বসে আছে, টপ লেভেলে ইউনিভার্সিটি, কোনো খরচ নাই, ইংলিশ কোর্স তাও আছে, জার্মান ল্যাঙ্গুয়েজ কোর্স তাও আছে। তুমি এই সুযোগটা নিতে পারো, এটা তোমার জন্য ভালো। এটা তুমি তুমি তোমার চয়েসের উপরে ডিপেন্ড করতেছে যে তুমি আসলে কি করতে চাচ্ছ। তা মোটামুটি এটাই আর কি, যে আমি আজকের আমি জার্মানিতে 15 বছর আছি। আমার চোখের সামনে অনেক কিছু পরিবর্তন হয়েছে। এখানকার পড়াশোনার সিস্টেম বা এখানকার লস, বা আমি যখন জবে ঢুকি 2011-তে আমার পিএইচডি শেষ হয়। পিএইচডি শেষ হওয়ার আমার 1 বছর আগে জব কনফার্ম ছিল। আমার একটা ইন্ডাস্ট্রি থেকে আমাকে জব অফার করছিল আমার পিএইচডি শেষ হওয়ার 1 বছর আগেই, বিকজ জার্মানিতে আমি একটা ইনোভেশন প্রাইজ পাইছিলাম, সেটা দেখে ওই নিউজ হয়েছে সেটা থেকে। তো তারপরে আমি জবে ঢুকে গেছি। জবে আমি 2বার অলরেডি জব চেঞ্জ করছি। আমি তারপরে রিসার্চ ইনস্টিটিউটে জব করছি। আমি মাঝে একটা ব্র্যান্ডের কান্ট্রি ম্যানেজার হয়ে বাংলাদেশে গেছিলাম, কিন্তু বাংলাদেশে আমি থাকতে পারিনি। আমার আসলে আমার বাচ্চাদের জন্য বা আমার নিজের জন্য, মানে মাইন্ডসেটের জন্য আমি ঠিকমতো কাজটা করতে পারিনি। পরে আমি ব্যাক করছি। তো আমার 15 বছরের অভিজ্ঞতা, তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো জার্মানি সম্পর্কে। যদি তোমাদের কোনো প্রয়োজন, কোনো ইনফরমেশন দরকার হয়, যে কোনো ইনফরমেশন আমার সাথে করতে পারো। তোমরা হয়তো অনেকেই আমাকে চিনো, বিকজ আমি আমার পার্সোনাল অপিনিয়ন থেকে বা আমি পার্সোনালি তোমাদেরকে স্কাউটিং করি, আমি সবাইকে কাউন্সেলিং করি এই জার্মানি সম্পর্কে। আমি চেষ্টা করি ইনফরমেশনটাকে ডেলিভারি দেওয়ার জন্য। আমি ফেসবুকে খুব অ্যাক্টিভ। আমি কোনো প্রাতিষ্ঠানিকভাবে আমি কাজ করি নাই এখনও। টেক্সটাইল বেসিককে অনেক অনেক ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য বা আমাকে ইনভাইট করার জন্য। আমি প্ল্যাটফর্মটা একদম লুফে নিছি এই জন্য যে তোমাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য, বিকজ আমি একদম অনেক নিচু লেভেল থেকে উঠে আসছি, বিশেষ করে যে স্ট্রাগল করে। হ্যাঁ, অনেক কষ্ট করছি আমি আমার জীবনে, এবং আমি আগেই বলছি যে আমার ওরকম সাপোর্ট ছিল না যে আমি নিজের টাকায় আমি বাইরে পড়বো। আমি অনেক কষ্ট করছি। আমি যখন জব করছি, আমার যে একটা ড্রিম ছিল যে আমি বাইরে পড়াশোনা করব, পিএইচডি করব, এই ড্রিমটাকে বাঁচাতে গিয়ে আমি অনেক কষ্ট সহ্য করছি, এবং আল্লাহ আমাকে এই পর্যায়ে নিয়ে আসছে। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমার ভিতর থেকে কাজ করে, আমি যদি তোমাদেরকে কিছুটা ইনফ্লুয়েন্স করতে পারি, কিছু ইনফরমেশন দিতে পারি, তোমাদের যদি কাজে লাগে, এটা আমি খুবই খুশি হব। আমি এরকম দিচ্ছি, এবং আমি তোমাদেরকে বলতে পারি আমার ইনফরমেশন সে 2006-07 থেকেই আমি আমার প্রচেষ্টা। কয়েকজন আছে অলরেডি জার্মানিতে স্কলারশিপে এসেছে, পিএইচডি করেছে বা জব করতেছে, এরকম আছে যে কিনা আমার ইনফ্লুয়েন্সে তারা উৎসাহী হয়ে তারা এই পর্যায়ে আসছে, এবং আমি এখনো দিয়ে যাচ্ছি। আমি সবসময় তোমাদের জন্য ওপেন। তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো যদি কোনো ইনফরমেশন দরকার হয়। টেক্সটাইল বেসিক্সে তো আমার এই ভিডিওটা থাকবে, সবাই এটা ইউজ করবে, এবং পাশাপাশি যদি এডিশনাল কিছু প্রয়োজন হয় ফেসবুকে আমাকে নক করতে পারো। আমি সময় সুযোগ করে আমার যে ফ্রি টাইম সে সময় আমি তোমাদেরকে মেসেজ দিব। তবে একটা বিষয় বলতে চাই, সেটা হলো যে বাইরের যে লাইফটা, এটার যেমন পজিটিভ সাইডটাও যেমন আছে, একটু নেগেটিভ সাইডটাও আছে। এটা তোমরা আগে থেকে খেয়াল করবে। এটা অনেস্টলি স্পিকিং একটা জিনিসের কোনো বিকল্প হবে না, সেটা হলো যে বাংলাদেশকে মিস করাটা। হ্যাঁ, বাংলাদেশ এবং বাংলাদেশের কালচার এবং মানুষজন বা আত্মীয় স্বজনকে তুমি যে মিস করবে, এর কোনো বিকল্প নাই। তুমি কিন্তু মিস করবে। আমি মিস করি, আমি আমার ফ্যামিলিকে মিস করি, আমার মাকে মিস করি, বা বাংলাদেশকে মিস করি। তো এই জিনিসটা তোমাদেরকে একদম মাথায় রাখতে হবে, তোমাদেরকে স্যাক্রিফাইস করতে হবে। তুমি এটা করবে কিনা বা করতে পারবে কিনা, এটা তুমি খেয়াল করবে। আর দ্বিতীয় বিষয়টা হলো, পিছনে কিন্তু ব্যাক করা যাবে না, এটা কিন্তু সিরিয়াস। হ্যাঁ, তুমি যদি আসো হায়ার স্টাডি করতে, তুমি ভেবো না যে এখানে 5 বছর 7 বছর তুমি যে ইনভেস্ট করবে, মানে মাস্টার্স প্লাস পিএইচডি, এরপর তুমি যখন বাংলাদেশে ব্যাক করবে, যদি ব্যাক করো, তাহলে এই সময়টা তুমি আবার ফেরত পাবে, বা তুমি দেখবে যে তোমার যে লেভেলটা ছিল বাংলাদেশে রেখে আসছো, তোমার ফ্রেন্ড সার্কেল বা কি, ওরা কিন্তু তাদের জব এক্সপিরিয়েন্স দিয়ে বাংলাদেশে অনেক উপরে উঠে গেছে। তুমি শুধু এখান থেকে কিছু সার্টিফিকেট বা তোমার নলেজ নিয়ে চলে যাচ্ছ, ডিগ্রি,
যেটা কিন্তু তুমি ডিরেক্টলি বাংলাদেশে অ্যাপ্লাই করতে পারবে না। শুধুমাত্র যদি তুমি ইউনিভার্সিটিতে যাও টিচিংয়ে পারবে, কিন্তু ইন্ডাস্ট্রি লেভেলটা এখন ওরকম হয় নাই যেটা তোমাকে মূল্যায়ন করবে, তখন তোমার ফ্রাস্ট্রেশন আসতে পারবে। তার অর্থটা কি? তার অর্থ তোমার ফিরে যাওয়াটা কিন্তু খুব কঠিন হবে, ফিরে যেতে পারবে না, চাইলেও পারবে না। তো এই জিনিসটা তোমাকে একটু আগে থেকে মাথায় রাখতে হবে যে তুমি ওই ধরনের সিচুয়েশনে পড়তে চাও কিনা। যদি না পড়তে চাও তাহলে তুমি বিদেশের নাম নিও না। আর তুমি যদি মনে করো যে ইটস ওকে, আমি ওটা কোনো সমস্যা না, আমি চাচ্ছি আরও ডিফারেন্ট কিছু, আমি বাইরের লাইফটা চাচ্ছি, বা আমি একটু ভিন্নভাবে নিজেকে তৈরি করতে চাচ্ছি, বা আমি একটু অন্য কিছু চাচ্ছি, তুমি তাহলে এটা করতে পারো, তুমি তাহলে বাইরে আসতে পারো। সো এটা আগে থেকে খেয়াল করবা, কারণ ওই সময় তুমি যদি পিছনে ফিরে তাকাও, তুমি পিছনে ফিরে তাকালে কিন্তু এটা তুমি আর কখনো রিকভার করতে পারবে না। তো ডিসিশন তুমি যেটাই নিবে, তুমি মনে করবে দিস ইজ মাই রাইট ডিসিশন, এবং এইটা নিয়ে তুমি সামনে আগিয়ে যাবা। তোমার সামনের দিকে শুধু পিছনে তাকাতে পারবে না, পিছনে তাকালে তুমি কিছুই করতে পারবে না, বরং তোমার একটা ফ্রাস্ট্রেশন আসবে। আর বাইরের যে লাইফটা ভালো, এটা সিকিউর লাইফ। আর আমি জানি না, বাংলাদেশ সম্পর্কে আমি খারাপ কিছু বলবো না, বিকজ এটা আমার মাতৃভূমি। তবে আমরা চাইলে আর অনেক সুন্দর করতে পারি বাংলাদেশকে। বাংলাদেশে অনেক কিছু করা সম্ভব। বাংলাদেশ ইকোনমি আজকে অনেক ভালো। দেখো কতদিন আগে যে তোমার চকবাজারে কোথায় একটা ট্র্যাজেডি হলো আগুনের, দেখো আবাসিক জায়গায় কিভাবে মানুষ কেমিক্যালস রাখে। এটা তো ঠিক না, এটা রাখার কোনো নিয়ম নাই। এটা একদিকে যেমন সরকার বা যারা নিয়ম, তারা যেমন জিনিসটাকে অ্যাপ্লাই করছে না, বা হয়তো বা খেয়াল করে নাই। আর আমরা সাধারণ মানুষও আমাদের সচেতনতার অভাব আছে। কিন্তু এই জিনিসগুলো তুমি এখানে পাবা। এরা যেমন রুলটাকে অ্যাপ্লাই করতেছে, পাশাপাশি প্রতিটা মানুষ সচেতন। আমি রাস্তায় একটা ময়লা ফেলাতে পারি না, একটা টিস্যু ফেলতে গেলে আমার ইম্পসিবল। টিস্যুটাকে পকেটে নিয়ে আমি হাঁটি, এরপর যেখানে আমি ওই তোমার বিনটা পাই, সে বিনের ভিতরে ফেলে দিই। এটা কিন্তু আমাদের সচেতনতা চলে আসছে এখানে। এই জিনিসগুলো এখানে আছে। লাইফটা সিকিউরড, তোমার ফিউচার জেনারেশন তাদের হয়তো অত স্ট্রাগল করতে হবে না। এগুলো পজিটিভ সাইড। আর নেগেটিভ সাইড যেটা আছে, তোমাকে বললাম যে তুমি এখানে সবাইকে মিস করবা। আর তুমি যদি গ্লোবাল হতে চাও, গ্লোবাল যে আমি আমি একটা সারা ওয়ার্ল্ড এখন একটা গ্লোবাল, তুমি যদি গ্লোবাল ফ্যামিলির সদস্য হতে চাও, তাহলে তুমি এটা করতে পারো। তুমি আজকে এখানে আসতে পারো, তুমি ট্রাভেল করবা, সারা ওয়ার্ল্ডে ট্রাভেল করবা, তোমার জন্য সারা পৃথিবীটা ওপেন। এই জিনিসটা এখান থেকে ইজি আর কি। এটা তোমার প্রফেশনাল লাইফেও তুমি ট্রাভেল করতে পারো, তুমি ছুটি কাটাতে পারো। তোমার জন্য এখান থেকে যে কোনো কান্ট্রিতে, নর্থ আমেরিকা যাও বা অন্য কোথাও যাও, এই জিনিসগুলো তোমার ইজি হবে। আর ইউরোপে আসলে, বিশেষ করে জার্মানিতে আসলে, তুমি 27-28টা কান্ট্রিতে তুমি ট্রাভেল করতে পারতেছো। মনে করো যে এই মহল্লা থেকে ওই মহল্লা গেলাম, ব্যাপারটা এরকমই। তো এই ছিল আমার মূলত আজকের ইনফরমেশন যেটা আমি দিতে চাচ্ছিলাম। তার মানে আমরা কি পেলাম? আমরা পেলাম যে জার্মানিতে পড়াশোনার সুযোগ আছে, টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য খুবই সুযোগ আছে। এখানে কয়েকটা ইউনিভার্সিটি আছে, সেখানে তুমি ইচ্ছা করলে ইংলিশে পড়তে পারো, আর তুমি এখানে জার্মান ল্যাঙ্গুয়েজও পড়তে পারো। এখানে 2 ধরনের সাবজেক্ট, একটা হলো ক্লদিং ম্যানেজমেন্ট। তো ক্লদিং ম্যানেজমেন্টের জবের সুযোগটা মোটামুটি, এখানে অনেকেই জব করতেছে। এখানে ইউনিভার্সিটি নিদারল্যান্ড থেকে যারা পাস করতেছে তারা অনেকেই জব করছে, জবে ঢুকছে। আর কিন্তু এই সেক্টরটা আসলে একটু লিমিটেড, বিকজ এদের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টগুলো সব এশিয়াতে। এখানে কর্পোরেট অফিসে কিছু জব থাকে। আর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল টেক্সটাইলের এখানে প্রচুর ইন্ডাস্ট্রি আছে, সেই ইন্ডাস্ট্রিতে হিউজ সুযোগ আছে। সেজন্য তোমাকে জার্মান ল্যাঙ্গুয়েজ জানতে হবে। জার্মান ল্যাঙ্গুয়েজের কোনো বিকল্প নাই। আর সেজন্য তোমাকে এদেশ থেকে একটা টেকনিক্যাল টেক্সটাইল বা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি থাকতে হবে, এবং সেজন্য আখেন অথবা ড্রেসডেন, এই 2টা ইউনিভার্সিটি প্রসিদ্ধ। আমি তোমাদেরকে সাজেস্ট করব। স্কলারশিপ দিচ্ছে শুধুমাত্র ড্রেসডেন ইউনিভার্সিটিতে, ড্যাড স্কলারশিপ। এরপর পিএইচডি করতে পারো। আচ্ছা, আমি পিএইচডি একটা ব্যাপারটা মিস করছি, যেটা আমি এখন আর একটু বলতে চাচ্ছি। সেটা হলো যে জার্মানির পিএইচডি একটু ডিফারেন্ট। প্রথমত এখানে পিএইচডি তুমি জব হিসাবে করতে পারবো, কারণ জার্মানিতে পিএইচডিটা জব হিসাবেই হয় বেশিরভাগই। বিকজ জার্মানির পিএইচডি আর নর্থ আমেরিকার পিএইচডির মধ্যে একটু পার্থক্য আছে। এখানে পিএইচডিটা হলো মূলত প্র্যাকটিক্যাল, অলমোস্ট প্র্যাকটিক্যাল, থিওরি নাই বললেই চলে। এটা ফর এক্সাম্পল, আমি পিএইচডি করছি 3.5 বছরে। 3.5 বছরে আমাকে কোনো কোর্স করতে হয়নি, কোনো ক্রেডিট টেডিট কিছুই ছিল না। মাস্টার্স শেষ করছি, পিএইচডিতে চলে গেছি। পিএইচডি মানে হলো আমি একটা রিসার্চ প্রজেক্টে কাজ করছি। রিসার্চ প্রজেক্টে কিছু প্রবলেম ছিল, ভালো ভালো প্রবলেম। আমার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নলেজ থেকে
আমাকে প্রবলেমটা সলভ করতে হয়েছে এবং এই প্রবলেম সলভ করাটাই ছিল আমার প্রজেক্টের টার্গেট। ঠিক আছে, প্রজেক্টটা সরকারি প্রজেক্ট, জার্মান গভর্নমেন্ট ফান্ড করছে। আমাকে দেখাতে হবে যে আমি এই প্রবলেমটা সলভ করছি। কিভাবে সলভ করছি? আমার নলেজ থেকে আমি যা শিখছি, প্লাস আমার ইনস্টিটিউটে যে মেশিনগুলো ছিল, যে টেকনোলজিক্যাল ফ্যাসিলিটিগুলো ছিল, ইনফ্রাস্ট্রাকচার ছিল, সেগুলো দিয়ে না থাকলে কোথায় আছে সেই মেশিনগুলো আমরা আমরা ব্যবহার করতে পারি, বা আমরা একটা রিকমেন্ডেশন দিতে পারি। পাশাপাশি ম্যাটেরিয়াল ব্যবহার করতে হবে, এর জন্য প্রসেস ডেভেলপ করতে হবে। এটা ছিল সম্পূর্ণ প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কাজ। অর্থাৎ তোমার সামনে একটা বড় ধরনের প্রবলেম, এই প্রবলেমটাকে সলভ করতে হবে। তোমার সামনে একটা সমুদ্র আছে, এই সমুদ্রের ভিতরে হয়তো বা একটা মাছ আছে, যে এই মাছটা তোমার দরকার প্রবলেম সলভ করতে। নাও ইউ হ্যাভ টু ফাইন্ড ইট। দিস ইজ পিএইচডি হিয়ার। এবং এইটা করতে গিয়ে তোমাকে যে যে এক্সপেরিমেন্টগুলো করতে হবে, তোমাকে যে যে থিওরিটিক্যাল অ্যানালাইসিস করতে হবে, তোমাকে যে লিটারেচার রিভিউ করতে হবে, তোমাকে কিছু অ্যানালিটিক্যাল বিষয়ে কাজ করতে হবে, তোমাকে এক্সপেরিমেন্ট করতে হবে, এরপর সামনের স্টেপে আগাতে হবে, সাথে সাথে তোমাকে পাবলিশ করতে হবে তোমার রেজাল্টগুলো। এরকম করতে করতে 3.5 বছরে দেখা গেছে আমার প্যাটেন্ট হয়েছে, আমার ইন্টারন্যাশনাল পাবলিকেশন হয়েছে 6-7টা, আমার ইন্টারন্যাশনাল প্রেজেন্টেশন হয়ে গেছে, আমার ইনোভেশন প্রাইজ হয়ে গেছে, এবং 3.5 বছর পর আমার পিএইচডি হয়ে গেছে। কিন্তু আমি যে পিএইচডিটা করলাম, যে কাজটা, এটা করলাম কিন্তু জব হিসাবে। আমার ওই যে রিসার্চ প্রজেক্ট, এই প্রজেক্টে আমি জব হিসাবে কাজ করলাম। আমার কন্ট্রাক্টটা ছিল ইউনিভার্সিটির সাথে সম্পূর্ণ জব কন্ট্রাক্ট, যেটা কিনা তুমি ইন্ডাস্ট্রিতে করো, এবং এটা সম্পূর্ণ জব এক্সপিরিয়েন্স হিসেবে কাউন্ট হবে। এটা কিন্তু জার্মানিতে ভেরি ইম্পর্ট্যান্ট। এই জন্য বলবো জার্মানির পিএইচডি একটু ডিফারেন্ট। নর্থ আমেরিকা বা অন্য কোথাও পিএইচডি করলে আমি জানি না জব হিসেবে করা যায় কিনা, বা তোমার জব এক্সপিরিয়েন্স হিসেবে কাজ করবে কিনা আমি জানি না। কিন্তু জার্মানিতে পিএইচডিটা হলো সম্পূর্ণ জব। অর্থাৎ একটা প্রফেসরের একটা রিসার্চ প্রজেক্ট, সে প্রফেসর অ্যাপ্লাই করছে রিসার্চ প্রজেক্টের জন্য, তুমি সে প্রজেক্টের একজন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে, তোমার সাথে প্রফেসরের কন্ট্রাক্ট থাকবে, জব কন্ট্রাক্ট। সেটা ফুল স্যালারি হতে পারে, সেটা 75% স্যালারি হতে পারে, 50% স্যালারি হতে পারে, ইট ডিপেন্ডস অন ইউর নেগোসিয়েশন। এরপর তুমি জব হিসেবে তোমার জব কন্ট্রাক্ট বাড়তে থাকবে, তুমি কাজ করতে থাকবা, তুমি সলভ করবা, তোমার রিসার্চ প্রজেক্টে 3 বছর 4 বছর হয়ে যাবে, এবং অ্যাট দ্য সেম টাইম প্রফেসর তুমি যে কাজটা করলা, তুমি যে আউটকামটা বের করলা, ওর বেসিসে তোমাকে একটা টপিকস দিয়ে দিল এবং টপিকস বানায় দিল, এবং অ্যাট দ্য এন্ড তুমি তোমার ডিসার্টেশন সাবমিট করে দিলা, প্রফেসর তোমাকে অ্যাকসেপ্ট করলো, তুমি তোমার ডিফেন্স করে তুমি তোমার ডক্টর টাইটেলটা পেয়ে গেলা। এইটা হলো জার্মানির পিএইচডি। এটা আমি মনে করি খুবই ইন্টারেস্টিং, কারণ তোমাকে সম্পূর্ণ কাজ করতে হবে হাতে কলমে, কোনো থিওরিটিক্যাল পার্ট নাই। এবং আমি মনে করি ইটস ওকে। এটা তুমি যদি নর্থ আমেরিকা যাও বা কানাডা যাও, তোমাকে 1 বছর 2 বছর পড়াশোনা করতে হবে, আবার সেই মাস্টার্সের মধ্যে বিভিন্ন ক্রেডিট নিয়ে পড়তে হবে, এতগুলো ক্রেডিট শেষ করো। এটা পক্ষে বিপক্ষে লোক আছে, বাট আমার মানে পার্সোনাল অপিনিয়ন হলো যে আমি মনে করি যে জার্মানি পিএইচডিটা ডিফারেন্ট, এটা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড, এবং এখানে পিএইচডি করলে তোমার আর ভয়ের কিছু থাকবে না। তুমি যে কোনো ফিল্ডে প্র্যাকটিক্যাল কাজগুলো খুব ভালোভাবে করতে পারবা, এবং একজন ওয়ার্কারের সাথে তুমি মেশিনে গিয়ে, ল্যাবে গিয়ে সব কিছু কাজ তুমি হাতে কলমে করবা, এবং এই জিনিসগুলো তোমার ভিতরে ডেভেলপ করবে, নিজে থেকে কাজগুলো করতে হবে। সো যারা পিএইচডি করতে চাও তাদের জন্য ইনফরমেশন বা মেসেজ হলো, তোমরা এখানে মাস্টার্স করার পরে তুমি বিভিন্ন রিসার্চ প্রজেক্ট খুঁজতে পারো তোমার ইউনিভার্সিটিতে অথবা অন্য ইউনিভার্সিটিতে, তোমার রিলেটেড ফিল্ডে, টেকনিক্যাল টেক্সটাইল এরিয়াতে। তোমার যদি থিসিসটা ভালো হয়, প্রফেসর যদি তোমাকে লাইক করে, তার যদি ফান্ড থাকে বা তার যদি প্রজেক্ট থাকে, সে প্রজেক্টে তোমাকে জব হিসেবে নিয়ে নেবে, দেন ইউ আর লাকি। এই জব কন্ট্রাক্ট দিয়েই তুমি কিন্তু আবার পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবে অ্যাপ্লাই করতে পারতেছো, কারণ এই জব কন্ট্রাক্ট আর ইন্ডাস্ট্রি জব কন্ট্রাক্ট ভিতরে কোনো পার্থক্য নাই। অর্থাৎ তোমার দরকার মাস্টার শেষ হওয়ার পরে 2 বছরের জব এক্সপিরিয়েন্স, সেটা হতে পারে ইউনিভার্সিটির জব কন্ট্রাক্ট অথবা ইন্ডাস্ট্রির জব কন্ট্রাক্ট। 2 বছর হলেই কিন্তু তুমি এদেশে পার্মানেন্ট রেসিডেন্টশিপ বা আনলিমিটেড ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারছো। ঠিক আছে? সো এটা কিন্তু পিএইচডির একটা মজা, যে তুমি ইন্ডাস্ট্রি জব পেলা না, তুমি পিএইচডি জব পেয়ে গেলা, দ্যাটস ফাইন। এটা তোমার পেপারসের জন্য ওকে, তুমি তখন এটা করে ফেললা। এরপরে তুমি যখন পিএইচডি করলা 4 বছর 5 বছরে, তোমার পিএইচডি করার ভিতরে তুমি নিজেকে ডেভেলপ করলা, তোমার উইক পয়েন্টগুলো তুমি জানো। অবশ্যই প্রতিটা মানুষের উইক পয়েন্ট আছে, বিকজ তারা সবাই বাইরে থেকে আসতেছে। জার্মান ছোটবেলা থেকে বড় হয়েছে ওদের কালচারে, ওরা তো ঠিক আছে, কিন্তু তুমি বাইরে থেকে এসে তোমার
পজিটিভ সাইডও থাকবে আবার নেগেটিভ সাইডও থাকবে। তুমি পিএইচডির ভিতরে তুমি নিজেকে ডেভেলপ করতে পারবে, এটা আমার উইক পয়েন্ট, এটা আমার উইক পয়েন্ট, এবং 3-4 বছর পরে তুমি দেখা যাবে যে তুমি মোটামুটি তুমি প্রায় লেভেলটা কাভার করে ফেলছো, এবং তখন তুমি ইন্ডাস্ট্রিতে যদি অ্যাপ্লাই করো তোমার এই জব এক্সপিরিয়েন্স দিয়ে এবং ডিগ্রি দিয়ে, তখন তোমার গ্রহণযোগ্যতা আরও বেড়ে যাবে। বাট আমি রিকমেন্ড করব মাস্টার্স করার পরপরই তোমাকে জবে অ্যাপ্লাই করতে, বিকজ জব এক্সপিরিয়েন্স ইন্ডাস্ট্রিতে এটার কোনো বিকল্প নাই, এটা খুবই ভালো। জার্মানিতে জবের ইন্ডাস্ট্রির জব এক্সপিরিয়েন্সকে বলা হয় সার্টিফিকেট, মোর দ্যান সার্টিফিকেট। যারা একবার ইন্ডাস্ট্রিতে ঢুকতে পারে, 2 বছর 3 বছর একটা এক্সপিরিয়েন্স গেইন করতে পারে, তাদের কাছে এটা একটা সার্টিফিকেট, তাদের পিছনে ফিরেতে তাকাতে হবে না। সো তারপরে স্ট্র্যাটেজিক্যাল কালে তুমি হয়তোবা দেখা গেলো যে ইন্ডাস্ট্রি জব পাচ্ছ না, তখন তুমি পিএইচডি করতে পারো, কারণ তোমার সার্ভাইভ করা দরকার, সার্ভাইভ করাটাই হলো মেইন ইস্যু। আর যারা মাস্টার্স করবে এখানে তাদের প্রতি আমার মেসেজ হলো, তোমরা মাস্টার্স চলাকালীন তোমাদের ল্যাঙ্গুয়েজটা খুব ভালো করে করবে, এবং ওয়ান পয়েন্ট সেটা হলো যে তোমরা প্র্যাকটিক্যাল করার চেষ্টা করবে, অর্থাৎ মাস্টার্সের ভিতরে একটা সেমিস্টার তোমরা যে কোনো একটা ইন্ডাস্ট্রিতে প্র্যাকটিক্যাল করবে। প্র্যাকটিক্যালে খুবই মূল্য আছে, কারণ দেখা গেলো মাস্টার্স হলো 4 সেমিস্টার, ঠিক আছে, এই 4 বা 3 সেমিস্টার হতে পারে, 4 সেমিস্টার হতে পারে, তুমি শেষ করে দিলা, শেষ করে তারপর তুমি গেলা ইন্ডাস্ট্রিতে অ্যাপ্লাই করতে জবের জন্য। এটা একটা হতে পারে একটা সিনারিও, কম্পেয়ারটা পরে করি। আর একটা হতে পারে তোমার মাস্টার্স 4 সেমিস্টার, সেটাকে টাইনা তুমি 5 সেমিস্টার করলা, কারণ একটা সেমিস্টার তুমি ব্রেক দিয়ে তুমি জার্মান যে কোনো একটা ইন্ডাস্ট্রিতে তুমি আগে থেকে বুঝতে পারবা এই এরিয়াটা আমার, ফর এক্সাম্পল কম্পোজিট অথবা অটোমেটিভ অথবা মেডিকেল টেক্সটাইল অথবা প্রোটেক্টিভ টেক্সটাইল আমার জন্য ফিউচার জব সেক্টর। তুমি আগের থেকে টার্গেট করবা কিছু ইন্ডাস্ট্রি, এবং সেই ইন্ডাস্ট্রির সাথে যোগাযোগ করে তুমি বলতে চাও যে আমি একটা 6 মাসে প্র্যাকটিক্যাল করব। অর্থাৎ তুমি ইউনিভার্সিটিতে একটা সেমিস্টার ড্রপ দিলা, বললা যে এক সেমিস্টার আমি কিছুই করব না, এটা করে কারণ তোমার সেমিস্টার এক্সট্রা সেমিস্টার থাকে, ওই সেমিস্টারটা তুমি ডাইরেক্ট তুমি ইন্ডাস্ট্রিতে প্র্যাকটিক্যাল করলা, 6 মাস একটা এক্সপিরিয়েন্স। এটা তোমার পেটে ভাতে হইলেও সমস্যা নাই, তোমার সেভ করতে হবে তা না, তোমার খরচটা উঠলেও হবে, কারণ ইন্ডাস্ট্রি তোমাকে পে করবে, অল্প টাকা দিলেও তুমি এটাকে মেনে নিবা। এতে হলো কি জানো, তুমি ইন্ডাস্ট্রির ভিতরে ঢুকে ইন্ডাস্ট্রি একটা এক্সপিরিয়েন্স পেলা, ইন্ডাস্ট্রির সাথে তোমার পরিচয় হলো, এবং তুমি ইন্ডাস্ট্রির ভিতরে ইনসাইড ভিউটা বুঝতে পারলা, ওদের কমিউনিকেশন, বডি ল্যাঙ্গুয়েজ, জার্মানরা কীভাবে কাজ করে, জার্মানরা কীভাবে কমিউনিকেট করে, ওরা কি চায়, ওদের মেন্টালিটি কী, ওদের কাজের ধরনটা কী, ওদের ইনফ্রাস্ট্রাকচার কী, ওদের কমিউনিকেশন কীভাবে হয়, আদান প্রদান, এই জিনিসগুলো শিখতে পারবা 6 মাসে। এবং এইটা পরে তুমি যখন ইউনিভার্সিটি ব্যাক করবা, মাস্টার্স থিসিসটাও চেষ্টা করবে একটা ইন্ডাস্ট্রির সাথে করার, যদি করতে পারো ফাইন, একটা প্র্যাকটিক্যাল আর একটা থিসিস ইন্ডাস্ট্রির সাথে যদি করতে পারো, তাহলে তোমার গ্রহণযোগ্যতা পরবর্তীতে মাস্টার্সের পরে জব পাওয়ার সুযোগটা অনেক গুণ বেড়ে যাবে। এবং যখন অ্যাপ্লাই করবে একটা ইন্ডাস্ট্রিতে, সেটা হতে পারে অন্য ইন্ডাস্ট্রি, দেখবা যে সেই ইন্ডাস্ট্রি তোমাকে গ্রহণ করবে, সে তোমাকে ভেবে নেবে যে এই ছেলেটা দেখো মাস্টার্স ইফতে একটা প্র্যাকটিক্যাল করছে বা একটা থিসিস করছে ইন্ডাস্ট্রিতে, তার মানে তার ইন্ডাস্ট্রির সাথে সংযোগটা খুব বেশি, আদান প্রদানটা বেশি, তোমার গ্রহণযোগ্যতা অনেক বেড়ে যাবে তাদের কাছে, ইন্টারভিউতে বা তোমার অ্যাপ্লিকেশনটা খুব ভালোভাবে কনসিডার করবে। পাশাপাশি জার্মান ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশন। সো এইটা একটা মেসেজ, এটা খেয়াল করবা। আর এই তো পিএইচডি ব্যাপারটা তো বলা হলো, পিএইচডিতে সেরকম কোনো স্কলারশিপ নাই জার্মানিতে, একটা মাত্র স্কলারশিপ আছে, সেটাও ড্যাডের একটা পিএইচডিতে স্কলারশিপ দেয়, সেটা তোমরা ড্যাডের ইন্টারনেট সাইট থেকে দেখে নিও, ওরা একটা ফান্ডিংয়ের ব্যবস্থা করে, যেটা তুমি যে কোনো একটা ইউনিভার্সিটি করতে পারো। এ ব্যাপারে আমার ঠিক তেমন জানা নাই, তোমরা ইন্টারনেট থেকে দেখে নিতে পারো। আর যদি তুমি যে কোনো ইউনিভার্সিটিতে তুমি পিএইচডি করতে চাও, সেটা তুমি জব হিসাবেই করতে পারো। আর আরেকটা পয়েন্ট আছে, সেটা হলো আমাদের অনেক স্টুডেন্ট আছে বর্তমানে সরাসরি জব নিয়ে চলে আসতেছে, এরকম অনেকের আছে, অনেককে আমি চিনি, আমি নাম বলবো না, তারা আমি তাদের নিয়ে খুবই গর্ববোধ করি, সবাইকেই বলি, জার্মানিতে আসছে, ফ্রান্সে আসছে, তারপর আরও আশেপাশে কয়েকটা কান্ট্রিতেও আসছে, অর্থাৎ বাংলাদেশি টেক্সটাইল ইঞ্জিনিয়ার, তারা বাংলাদেশের জব এক্সপিরিয়েন্স দিয়ে ওখান থেকে এখানে অ্যাপ্লাই করে সরাসরি জব নিয়ে তারা ইউরোপে জব করতেছে, জার্মানি, ফ্রান্স, সুইডেন, আশেপাশে কান্ট্রি, সুইজারল্যান্ড, বিভিন্ন জায়গা, তারা ইটালি, বিভিন্ন জায়গায় জব করতেছে। সো এটাও তোমরা গ্রহণ করতে পারো, তোমরা যদি মনে করো সেরকম স্কিল্ড, তোমরা তোমাদের এবং সেই ফিল্ডে যদি জব পাও, সার্চ করতে পারো, ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারো, হোয়াই নট, তোমরা এটা চেষ্টা করতে পারো। সো এটা একটা অপশন।
অর্থাৎ আজকের আমার যে মেসেজ, আমি মূলত তোমাদেরকে জবের ক্ষেত্রে এবং জার্মানিতে পার্মানেন্ট রেসিডেন্টশিপ এবং জার্মানির ভিতরে ইনফরমেশনটাই বেশি দেওয়ার চেষ্টা করছি। কারণ পড়াশোনা কিভাবে করতে হবে, কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কিভাবে কি করতে হবে, এটা তো সবাই বলে, সবাই আমরা বলি, আমিও বলছি, অনেকেই আমরা জানি। কিন্তু জার্মানির ইনসাইড ভিউটা অনেকেই জানে না যে জার্মানিতে এই মুহূর্তে জবের কতটা সুযোগ আছে। জার্মানি ইকোনমি খুব ভালো যাচ্ছে, জার্মানি ইন্ডাস্ট্রি আছে। আমি কেন এটা বলতেছি, কারণ জার্মানি একমাত্র কান্ট্রি যেখানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য বা টেক্সটাইল ফ্যাক্টরিগুলো প্রচুর, টেকনিক্যাল টেক্সটাইলে। তবে এত সহজ না, তোমাকে জার্মানের সাথে কিন্তু কম্পিট করতে হবে। সো এই জন্য তোমাকে তৈরি হতে হবে, ঠিক আছে? তোমাকে স্কিল্ড হতে হবে, তোমাকে জার্মান ল্যাঙ্গুয়েজটা জানতে হবে, ইংলিশ তো জানতেই হবে, এবং জার্মানটাও জানতে হবে, জার্মান কালচার জানতে হবে, ম্যানার জানতে হবে, এদের যে যে প্রসিডিউরটা, এদের কমিউনিকেশন, এগুলো জানতে হবে। তো এগুলো পরবর্তী বিষয়, কিন্তু আগের থেকে নিজেকে টার্গেট ফিক্স করতে হবে, তুমি কি করতে চাও। তুমি কি এদেশে থাকতে চাও বা তুমি কি চলে যেতে চাও? তুমি যদি এদেশে না থাকতে চাও তাহলে তোমার জার্মান ল্যাঙ্গুয়েজ শেখার দরকার নেই, অযথা এটা তোমার কোনো কাজে লাগবে না। তুমি এদেশে আসো, ইংলিশ ল্যাঙ্গুয়েজে পড়তে আসো, পড়ে তারপর তুমি চলে যাও। কিন্তু তুমি যদি মনে করো যে আমি এই দেশে থাকবো, ওই অপরচুনিটিটা গ্রহণ করব, তাহলে তোমাকে স্টুডেন্ট লাইফ থেকেই শুরু করতে হবে, বা তোমাকে যত তাড়াতাড়ি শুরু করতে পারো। তুমি যদি ল্যাঙ্গুয়েজটা ভালো করে শিখো, তুমি ড্যাড স্কলারশিপের জন্য কোয়ালিফাই করতে পারো, ড্যাড স্কলারশিপের জন্য তুমি আগে থেকে শুরু করতে পারো। অথবা তোমার যদি ল্যাঙ্গুয়েজ জানা থাকে, তুমি সেলফ ফিনান্সেই চলে আসলা টেকনিক্যাল টেক্সটাইলে পড়তে, টিউ ড্রেসডেন অথবা আখেনে পড়তে আসলা। সো এই জিনিসগুলো, এই ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু কাজে লাগবে পরবর্তীতে, কারণ এগুলো তোমারই দরকার, তোমার জন্যই। তো এই তো মোটামুটি পয়েন্ট। আমার মনে হয় না যে আমি তেমন কোনো বিষয় মিস করেছি। আমি অনেকগুলো পয়েন্ট নিয়ে কথা বলছি। এর ভিতর থেকে তোমরা তোমাদের যার যেরকম ইনফরমেশন দরকার তোমরা সেভাবে তোমরা গুছায় নাও। আমার ভিডিওটা থাকবে, প্রয়োজনে কয়েকবার দেখতে পারো। এরপরে আমার সাথে আমার ফেসবুকে যোগাযোগ করতে পারো। আমার ফেসবুকে তোমরা দেখবে যে আমার আইডি আছে। তোমরা অনেকে হয়তো ফ্রেন্ড আছো, অথবা অনেকে নাই, বা তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, অথবা টেক্সটাইল বেসিক্সের যারা অ্যাডমিন আছে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, তাদেরকে প্রশ্ন করতে পারো, প্রয়োজনে তারা আমাকে প্রশ্নগুলো পাঠাতে পারে। আর ফেসবুকে আমাকে খুঁজলে অবশ্যই পাবে। তোমরা যারা জার্মানির ব্যাপারে, হায়ার স্টাডির ব্যাপারে ইন্টারেস্টেড, আমি তোমাদের জন্য সবসময় ওপেন, সবসময় তোমাদেরকে আমি সময় দিব। আমি আমার কাজের এবং আমার পারিবারিক যে সময়, তার তার বাইরে এসে আমি সবসময় সময় দেওয়ার চেষ্টা করি। আমি সবসময় কাউন্সেলিং করি, আমি তোমাদেরকে উৎসাহিত করি, কিছু সামথিং মানে ডিফারেন্ট করার চেষ্টা করো তোমরা সবাই। কারণ তুমি জানো বাংলাদেশের টেক্সটাইল সেক্টরের জবের অবস্থা এখন কীরকম, তোমরা ভালো করে জানো, আমার চেয়ে ভালো তোমরা জানো, কারণ তোমরা বাংলাদেশে আছো। এবং ভবিষ্যতে কি হবে, কি পরিমাণ স্টুডেন্ট বেরোচ্ছে, এবং আমাদের টেক্সটাইল সেক্টরটা এখন, আমার ব্যক্তিগত অভিমত হলো যে এখন মানে গোল্ডেন টাইমটা পার করতেছে, বাট গোল্ডেন টাইমের শেষের দিকে, এটা খুব বেশি দিন নাই। তো এই গোল্ডেন টাইমটা শেষের দিকে, এবং তুমি ধরে নিও না যে এই সময়টা একদম আগামী 15-20 বছর থাকবে। তার মানে তুমি যখন 10 বছর এক্সপিরিয়েন্স হবে, তুমি যখন 10 বছর জব করবা, তারপরে সিচুয়েশন কি থাকবে আমি জানি না। আজকের থেকে 5 বছর পরে সিচুয়েশন বা 10 বছর পরে সিচুয়েশন কি হবে আমি জানি না। এখানে অনেক আমাদের ইন্টারন্যাশনাল পলিটিক্স এখানে কাজ করতেছে। এরপর আমাদের দেশের লিভিং স্ট্যান্ডার্ড বেড়ে যাচ্ছে। আমি জানি না কতদিন আমরা এই চিপ প্রোডাক্ট তৈরি করতে পারবো। আমরা যদি এখন সময় থাকতে টেকনিক্যাল টেক্সটাইলে না আসতে পারি, আমাদের খুব খুব সমস্যায় পড়ে যাব আমরা। এটা আমি অনেস্টলি বলতে পারি, এবং আমি শিওরলি বলতে পারি। তো তোমরা যদি মনে করো যে কিছু ডিফারেন্ট কিছু করতে চাও, বা এদেশ থেকে পড়াশোনা করে এদেশে জ্ঞান নিয়ে বাংলাদেশে কিছু করতে চাও, অবশ্যই এটাকে ব্যবহার করো। বিকজ জার্মানি পড়াশোনার জন্য এই মুহূর্তে ফ্রি অফ কস্ট, আসাটাও মোটামুটি ইজি। আর তুমি এরপরে এই জ্ঞানটা তুমি একদম কাজে লাগাতে পারো। আর বাংলাদেশে দেখো, জার্মানির মেশিনারি, জার্মানির কেমিক্যালস, জার্মানির সব কিছুই তো জার্মানি টেক্সটাইলের সাথে আসলে জার্মান রিলেটেড। সো তুমি এদেশে পড়াশোনা করলে এই জিনিসগুলো তোমার কাজে লাগবে। জার্মান ব্র্যান্ডগুলোর সাথে তুমি কাজ করতে পারবে, জার্মান ল্যাঙ্গুয়েজটাকে তুমি কাজে লাগাতে পারবে। সো তোমার জন্য এটা একটা বিশাল 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 অ্যাডভান্টেজ। সো থ্যাংক ইউ ভেরি মাচ। সবাইকে আমি অনেক ধন্যবাদ দিচ্ছি যারা আজকে আমার লাইভের সেশনে পার্টিসিপেট করলে, এবং যারা যারা করতে পারো না বা যারা পরবর্তী ভিডিওটা দেখবে, আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আর অনেক অনেক শুভেচ্ছা টেক্সটাইল বেসিক্সের অ্যাডমিন যারা আছো তাদেরকে, এবং যারা আমার সাথে যোগাযোগ করছে বা আমাকে সুযোগ দেওয়ার জন্য।
আমার খুব ভালো লাগলো সবার তোমাদের সামনে এই কথাগুলো বলতে পেরে। এটি আমার মনে হয় যে লাইভ মানে একটা নির্দিষ্ট প্ল্যাটফর্মে এই কথাগুলো বলা আমার এই প্রথম। আমি আসলে খুব ডিসক্রেটভাবে কাজ করছি ফেসবুকে বা কাউন্সেলিং করে বা কারোর সাথে দেখা হলো এইভাবে, কিন্তু এই টেক্সটাইল বেসিক্স এটি আমার প্রথম প্ল্যাটফর্ম এই এই বিষয়ে একটা কথা বলার জন্য। যদি তোমাদের কাজে লাগে তাহলে আমার খুব ভালো লাগবে। তোমরা আমার সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো, জার্মানিতে যারা আসবে তারাও যোগাযোগ করতে পারো। আর যাদের ইনফরমেশন দরকার ভবিষ্যতে তারা তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো ফেসবুকে। আহ, তাহলে তোমরা তোমরা ভালো থাকো, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। খুদা হাফেজ। হ্যাঁ, ওকে, আসসালামু আলাইকুম।